আসসালামু কি ভাই আলাইকুম। শোনা জি ভাইয়া, যাচ্ছে? শোনা যাচ্ছে। আচ্ছা। আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা ক্লাসে আমরা যেটা আজকে পড়বো সেটা হচ্ছে বাংলাদেশের বিষয়াবলী এবং ইতিহাস, জাতীয় বিষয়াবলী এবং ইতিহাস। যেখান থেকে আমাদের যে কোনো পরীক্ষায় আমাদের প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি থাকে। তো আজকে আমাদের ক্লাসে আমরা যেটা কাজ করব, প্রথমে আমি আসলে আপনাদেরকে কিভাবে পড়বেন বা কোন কোন টপিকটা পড়া আপনাদের জন্য দরকার আমি সেদিকে আপনাদেরকে একটু ফোকাস করা ট্রাই করব। এবং আপনারা আশা করি নিজেরা পড়বেন, পড়লে এতে আরো বেশি ব্যাপারটা একটা ভালো আউটপুট আসবে। আমি আজকে ক্লাসের যে শুরুতে আমি যে কাজটা করতে যাচ্ছি যে আমি আপনাদেরকে ব্যাপারে এই টপিক গুলো ধরে ধরে একটু আপনাদের কোন কোন টপিক পড়বেন এবং তার বেসিক কি হবে বেসিক নিয়ে একটু আলাপ করব। দেন আমাদের সেশনের লাস্টের দিকে আপনাদের থেকে কোনো কোয়েশ্চেন থাকলে বা কোনো কোয়েরি থাকলে আমি কোয়েরি নিয়ে আলোচনা করবো। এবং এই হচ্ছে আজকে আমাদের আমাদের পড়ার আছে ক্লাসের আমাদের টার্গেট। আমাদের ক্লাসে যদি আমরা বলি বাংলাদেশের জাতীয় বিষয় বলি এবং ইতিহাস, তাহলে সেখানে আসলে আমরা এটাকে কয়েকটা সেগমেন্ট আমরা চিন্তা করতে পারি যে আসলে এখান থেকে যদি আমরা চিন্তা করি যে কোন কোন পার্টে কিভাবে কিভাবে প্রশ্ন আসতে পারে। আমরা যদি বাংলাদেশের জাতীয় বিষয়গুলো দেখি সেখানে আমাদের অনেকগুলো সেগমেন্ট আছে। আবার ইতিহাস যদি দেখি সেখানেও অনেকগুলো সেগমেন্টে কাজ করে আসতেছে। যেমন আমি যদি বলি বাংলাদেশের ইতিহাসে এবং জাতীয় বিষয়গুলো সাথে একসাথে যেভাবে কাজ করে, সেটা হচ্ছে প্রাচীনকাল হতে সমসাময়িক কালের যে আমরা ইতিহাস, কৃষ্টি এবং সংস্কৃতি, এইটা একটা পার্টের মতো কাজ করবে। আবার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস, যেমন আমাদের ভাষা আন্দোলন, 1945, 55, 54, 54 নির্বাচন, 6 দফা আন্দোলন, তারপরে 66 যেটা 1966 সালে যে 6 দফা হয়েছে, আমাদের গণ অভ্যুত্থানের সময়টা এবং 70-এর সাদা নির্বাচন, এবং আমরা যে 71 সালে যে আমরা মহান স্বাধীনতা অর্জন করি সেই স্বাধীনতা অর্জনের আগে যে আমাদের অসহযোগ আন্দোলন হয়েছে সেইটা, 7ই মার্চের যে ঐতিহাসিক একটা ভাষণ বা ওই সময়ের প্রেক্ষাপট, স্বাধীনতার ঘোষণা বা আমাদের মুজিবনগর সরকার গঠন বা তার কার্যাবলী, মুক্তিযুদ্ধের রণকৌশল, এগুলো নিয়ে আমরা আসলে বেসিক ক্লাসকে আলোচনা করবো এবং বাংলাদেশের অভ্যুদয় দিয়ে আমরা আমাদের এই টপিক শেষ হবে। যদিও আমাদের ক্লাসে আজকে আলোচনার টপিক হচ্ছে বাংলাদেশের জাতীয় বিষয়াবলী এবং তার ইতিহাস, এটা অনেক বড় একটা টপিক যেখান থেকে আপনার কোশ্চেন আসবেই আসবে। তো এই টপিকটা আমরা আসলে আমাদের একদমই স্টার্টিং থেকে শুরু করব বাংলাদেশের। যদি আমরা বলি যে প্রাচীন কাল থেকে শুরু করবো বাংলাদেশের ইতিহাসের, বাংলার প্রাচীন ইতিহাস থেকে শুরু করব এবং আমরা আস্তে আস্তে পার্ট বাই পার্ট শেষ করব। তো আমরা আজকে ক্লাসে যদি আমরা বলি যে আসলে এই টপিক থেকে কোথা থেকে কোয়েশ্চেন আসবে আসবে, আমরা যদি একটু আইডেন্টিফাই করতে চাই বা আমরা যদি ইম্পর্টেন্স এর দিক থেকে চিন্তা করি যে কোন কোন টপিক আমরা কোন জায়গায় কোথায় বেশি এমফাসিস করব, সেই জায়গায় বললে আমি প্রথমেই অবশ্যই বলবো যে এই টপিক থেকে যদি কোয়েশ্চেন আসবেই, কোয়েশ্চেন আসার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা হবে আমাদের 1947 থেকে 71 পর্যন্ত, এটাকে খুব ভালোভাবে একদম খুবই ভালোভাবে পড়তে হবে। এখান থেকে কোয়েশ্চেন আসবেই আসবে। তারপরে যদি আমরা ইম্পর্টেন্স মানে কোনো কিছুকে খুব ইম্পর্টেন্স দিই, সেক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে ইংরেজ আমলকে আমরা একটু ভালো করে পড়বো, মোগল আমলটা পারবো, বারো ভূঁইয়ার ব্যাপারটা ওই আমলটা পড়তে হবে, প্রাচীন আমলের জনপদ পর্ব, মৌর্য ও গুপ্ত যুগের ব্যাপারগুলো আমরা একটু পড়বো। এবং এইগুলো পড়তে গিয়ে আসলে কোন কোন টপিককে আমরা বেশি করে পড়বো আর কোন টপিকটা জাস্ট একবার করে আমরা জাস্ট গো থ্রু করে চলে যাব, সেই ব্যাপারটা আমি আপনাদের আজকে আলোচনায় যাব। তো আমরা আমাদের পড়াশোনার যে আসলে কোন টপিক গুলো কিভাবে পড়বো বা কোনগুলো পড়া দরকার সেগুলো আমরা এতক্ষণ আলাপ করলাম। এখন আমরা আসলে আমাদের ভেরি বিগিনিং থেকে আমরা শুরু করি। যদি আমরা বলি বাংলার প্রাচীন ইতিহাস থেকে শুরু করি, অর্থাৎ বাঙালির প্রাচীন ইতিহাস বললে আমরা বলবো যে বাঙালি জাতির উদ্ভব থেকে। তো আমি আসলে প্রথমে বলার আগে এগুলো শুরু করার আগে আমি একটু বলিনি, আমরা আসলে রাগিব ভাই এবং আমি দুজনে আলোচনা করে দেখেছি এবং আমি নিজেও যেহেতু বিসিএস দিয়েছি এবং অনেক অন্যান্য চাকরি পরীক্ষায় চাকরি করেও আসছি। তো আমার ক্ষেত্রে আমি যেটা দেখেছি, আমি অনেক বই পড়েছি। প্রথম দিকে আমি বাজারের বই পড়েছি, কোচিং এর কিছু বই পড়েছি, আহ বা বা সমসাময়িক অনেক বই পড়েছি। পড়ার পরে আমার কাছে যেটা মনে হলো, আমিও আমার যে এক্সপিরিয়েন্স এবং রাগিবের এক্সপিরিয়েন্স থেকে আমরা যেটা দেখলাম যে আসলে আপনাদের জন্য বেসিক ভিউটা আমার কাছে মনে হচ্ছে ইনফরমেশনের দিক থেকে মোর দেন এনাফ। সো আমরা সবাই বেসিক ভিউটাকে আপাতত আমাদের বইয়ের পাঠ্য বই হিসেবে আমরা মানে এরকম বইটাকে আমরা ধরে ধরে পড়ে যাব। আশা করি এখানে যে ইনফরমেশন আছে এই ইনফরমেশন অনেক বেশি, সেখান থেকে আপনাদের সব কাভার হয়ে যাবে। সো আমরা সবাই মিলে মোটামুটি বেসিক ভিউটাই নিয়ে নিব এবং বেসিক ভিউ ধরে ধরে আমরা আসলে একসাথে আমাদের পড়াতে পড়তে আমরা যাব, ঠিক আছে? তো আমি আসলে আপনাদেরকে বেসিক ভিউ থেকে একটু আলোচনা করে ট্রাই করছি। মোটামুটি সবই একই জিনিসই থাকবে, সিকোয়েন্সিয়ালি প্রায় সেম, বাট ইনফরমেশন একটু কম বেশি হতে পারে, বাট জিনিসটা কিন্তু একই রকম হবে। তো আমরা যদি বাঙালি জাতির উদ্ভব দেখি তাহলে আমরা সেখানে যাব যে দেখবো যে আমরা বাঙালি জাতির উদ্ভবটাকে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রাক আর্য
বা যেটা আমরা নর্মালি বলি অনার্য জাতিগোষ্ঠী, আর একটা হচ্ছে আর্য আর্য জনগোষ্ঠী। তো এই দুইটার মধ্যে বেসিক্যালি ক্লাসিফিকেশন হবে। তো আমরা এই দুইটা পার্ট থেকে শুরু করে আমাদের আসলে এখান থেকে বেশি একটা কোয়েশ্চেন খুব ডিপলি আসে না। এখান থেকে যে পার্টটা আসে যে আসলে বাঙালি জাতিগোষ্ঠীর আহ উদ্ভব, বা ব্যাপারটা হচ্ছে যে প্রথমে একদম কোনটা বাঙালি প্রথম জাতিগোষ্ঠী উদ্ভব হয়, বা আমরা যদি বাংলার আদিম অধিবাসী দেখি তাহলে এখানে কিছু ব্যাপার আসবে তাদের মধ্যে। যেমন আমরা যে অনার্য নরগোষ্ঠী দেখি সেখানে কিছু জাতিগোষ্ঠী ছিল। তাদের মধ্যে ছিল নেগ্রিটু, অস্ট্রিক, দ্রাবিড়, বা ওই যে বুট চীনীয় যেটা অর্থাৎ অর্থাৎ আমাদের যে চীন এই পাশে যেটা কাজ করে, আমাদের ঠিক উত্তর পূর্বাঞ্চল যে ব্যাপারটা এই জায়গার যেটা, ঠিক তারপরের যে একটা ভার্সন ছিল, পরেরটা পার্টটা ছিল যে আর্য নরগোষ্ঠী। সেখানে আমাদের আদি আদি নিবাস গুলো কোথায় ছিল, বা বেসিক্যালি তারা কোন জাতিগোষ্ঠীর ছিল, বা তাদের ভাষা কি ছিল, এগুলো নিয়ে টুকটাক একটু আপনারা জাস্ট পড়ে যাবেন। সেখানে আসলে জাস্ট গো থ্রু করলে হয় যা বাঙালি জাতিগোষ্ঠীর আদি উদ্ভব উদ্ভব কোথা থেকে, কোন জাতিগোষ্ঠী থেকে হয়েছে, সেটা আমরা আশা করি আপনারা পড়লে পারবেন। এটা একটা জাস্ট গো থ্রু করবেন। এইখানে যে এই টপিকটা যখন আপনি পড়তে যাবেন, এখানে যে জিনিসটা আপনারা খুব গুরুত্ব সহকারে পড়তে হবে, সেখানে আপনারা দেখবেন মাঝে মধ্যে এখানে কোয়েশ্চেন, বিভিন্ন সময় কোয়েশ্চেনে আসে যে তাদের কিছু গ্রন্থ ছিল। তো ওই গ্রন্থগুলো বারবার রিপিট আসে। যেমন আর্যদের আমলে একটা ধর্মগ্রন্থ ছিল যেটা ছিল বেদ। তো এটা পরীক্ষায় অনেক সময় আসে যে আর্যদের ধর্মগ্রন্থের নাম কি ছিল, বা বেদ কাদের ধর্মগ্রন্থ ছিল, এরকম টাইপের কোয়েশ্চেন আসে। তো এই কোয়েশ্চেন এটা আপনারা পড়তে হবে। আর্যদের সংস্কৃতি সামাজিক বিকাশ লাভ করে কোন আমলে, এই ব্যাপারগুলো আসে। তো আপনারা যদি বেসিক ভিউতে যান দেখবেন 579 নম্বর পেজে গুরুত্বপূর্ণ তথ্যগুলো ভালোভাবে পড়ে ফেলুন। এই যে একটা জায়গা আছে, এই জায়গাটা সবাই কিন্তু একটু ভালো করে পড়বেন। ঠিক আছে। দেন আমরা যদি পরে যাই যে আসলে আমাদের প্রাচীন জনপদের আমরা যদি একটু দেখি, আমাদের এটা হচ্ছে আমাদের জাতিগোষ্ঠীর ব্যাপার, যেখানে আসলে বাঙালি জাতির উদ্ভব হয়েছিল এই যে এই ব্যাপারটা নিয়ে সেটা আলাপ করলাম। কিন্তু বাঙালি জাতির উদ্ভব ঘটার পরে আমরা যে জনপদে তারা বাস করতো, অর্থাৎ তারা যে এলাকায় বাস করতো সেটাকে আসলে তখনকার সময় জনপদ বলা হতো। আমরা এখন আধুনিক ব্যবস্থায় যেটা আমরা রাষ্ট্র দেখি, তখন হয়তো আসলে এভাবে রাষ্ট্র ছিল না। তখন আসলে অনেকজন কতগুলো গোষ্ঠী মিলে মিলে একটা একটা জনপদের মতো একটা রাষ্ট্রের মতোই থাকতো। নাম কোনো হয়তো রাষ্ট্র ছিল না, বাট এটা আসলে তখন তারা জনপদ বলতো, কি বিভিন্ন নামে ছিল। যেমন অনেক সময় আমরা বিভিন্ন সময় নাম শুনছি যে বঙ্গ, পুন্ড্র, আমরা নাম শুনেছি, হয়তো আমরা একটু পরে আস্তে সামনে যে আমরা পড়বো। তো প্রাচীন আমলে কিছু জনপদ ছিল, তাদের মধ্যে অনেকগুলো জনপদ ছিল। সবগুলো আসলে আমরা খুব ইম্পর্টেন্স দিয়ে পড়বো না, আমরা একটু একটু টুকটাক পড়ে যাবো। তাদের মধ্যে যেমন আমরা জনপদ যদি বলি, আমরা বলবো বঙ্গ, পুন্ড্র, রাঢ়, গৌড়, সমতট, হরিকেল, বরেন্দ্র, এগুলো আরাকান বা চন্দ্রদ্বীপ, এগুলো আমরা জানি। তার মধ্যে আমরা বেশি ইম্পর্টেন্ট দিয়ে যেগুলো পড়বো সেটা হচ্ছে আমাদের বঙ্গ। হুম। বঙ্গ, পুন্ড্র, গৌড়, এগুলো সমতট। এই কয়েকটা জিনিস একটু ভালো করে পড়বো, আর বাকিগুলো জাস্ট একটু আমাদের গো থ্রু করবো। আমাদের বেসিক ভিউতে যদি আপনারা 580 এবং 581 নম্বর পেজ দেখেন, সেখানে আপনারা খেয়াল করতে পারবেন। সেইখানে আমি বলবো আপনারা বঙ্গ জনপদটা এবং পুন্ড্র এবং সমতট, গৌড়, এই চারটা জিনিস একটু খুব ভালো করে পড়ে নেবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে মাঝে মধ্যে কোয়েশ্চেনটা আসে আসলে, এই যে উম, বাঙ্গালা বাঙ্গালা আর কি, এটা বাংলাদেশের উৎপত্তি আসলে কোত্থেকে শুরু হয়েছে। এখানে আপনারা দেখবেন যে শামসুদ্দিন ইলিয়াস শাহের আমলে বাংলা নামকরণ করা হয়। এটা আসলে তখন নাম ছিল মুলকি বাংলা, বাঙ্গালা। তো এই ব্যাপারটা আপনারা একটু পড়ে নেবেন, মাঝে মধ্যে এটা আসে কোয়েশ্চেনে। যেমন আমরা বিগত সালে বিসিএস কোয়েশ্চেন বা বিভিন্ন জায়গায় নন ক্যাডার চাকরি পরীক্ষাগুলোতে এগুলো আসে, যে বাংলা নামের, বাংলাদেশ নামের উৎপত্তি আসলে বেসিক্যালি কোন জায়গা থেকে। তো ওইটা এখানে আসে, একটু খেয়াল করে পড়বেন। পাশাপাশি এরপরে যদি আপনারা বলেন যে আসলে ওই সময়ে এই জনপদগুলোতে কিছু মানে খুবই গুরুত্বপূর্ণ কিছু পর্যটক ভ্রমণ করেছিলেন, তাদের সম্পর্কে অনেক সময় অনেক কোয়েশ্চেন আসে। যেমন আপনারা সবাই জানেন ইবনে বতুতা ইজ এ ভেরি হট টপিক। সে আসলে আপনারা যে কোনো জায়গায় অনায়াসে প্রশ্ন পরীক্ষায় প্রশ্ন পাবেনই ইবনে বতুতার ব্যাপারে। তো এরকম ভাবে আসলে তখনকার সময় অনেক পর্যটকই আসছিলেন, যাদেরকে আমরা তখন পর্যটকও বলতো, পরিব্রাজকও বলতো, মানে বেসিক্যালি এটা ট্রাভেলার আর কি, ওয়ান কাইন্ড অফ। উনারা বিভিন্ন সময় ঘুরে ঘুরে বিভিন্ন জনপদের সম্পর্কে লিখতেন, যে ওই জনপদে কি পাওয়া যায়, তাদের খাদ্যাভ্যাস কি, তাদের উৎপাদন ফসলটা কি, এই জিনিস নিয়ে। তো আমরা যদি এখানে পড়ি, সেখানে আসলে এখানে আপনারা খেয়াল করলে পারবেন বেসিক বি বইয়ে 582 নম্বর পেজে এখানে দেওয়া আছে যে আসলে তাদের পর্যটক কে ছিলেন, তাদের দেশ কোথায় ছিল, তাদের ভ্রমণের সময়কাল ছিল, এবং তারা আসলে তাদের সম্পর্কে অন্যান্য তথ্য আছে, তারা কে কি বই লিখেছেন, তাদের রচিত গ্রন্থ কি, বা তারা কার আমলে এসেছিলেন, ওই সময় কি মুঘল আমলের ছিল না আসলে ব্রিটিশ আমল ছিল, এরকম কিছু লেখা আছে। সেগুলো পড়বেন। তার মধ্যে আমি আপনাদেরকে বলবো যে খুবই বাকিগুলো একটু উপরে আপনারা গো থ্রু করবেন, কিন্তু খুব ভালোভাবে আপনাদেরকে ইবনে বতুতা এবং ইয়াং সান সাং যেটা আছে এটা আপনারা পড়বেন। এই দুইটা থেকে বেশি পরীক্ষা আসে। এবং মেগাস্থিনিসটাও আপনারা একটু দেখে নিবেন। এই দুইটা আপনারা খুব একটু ভালোভাবে দেখে নেবেন। এবং আমি
আমি আপনাদেরকে যখন কোনো কিছু বলবো যে ইম্পর্টেন্ট দেখবেন, আমার মনে হয় আপনারা এই জায়গায় একটু স্টার মার্ক দিয়ে রাখতে পারেন, মানে পরে আপনারা যখন পড়তে যাবেন এতে আপনাদের সুবিধা হবে যে আসলে আপনারা এটা একটু বেশি ইম্পর্টেন্ট দিয়ে পড়বেন আর কি। এটা গেল। তখন আসলে ওই জনপ্রথা আমলেও তখন কিছু রাজনৈতিক ইতিহাস ছিল, মানে আমরা যখন মানুষ যেখানেই থাকে সেখানে আসলে রাজনৈতিক ব্যাপার স্যাপার থাকবেই। তো সেই সময় আসলে রাজনৈতিক যে ইতিহাস ইতিহাস যদি আমরা দেখি সেখানে আমরা দেখবো যে আমরা খুবই আমাদের একদম প্রাচীন আমলে যদি চলে যাই তখন আমরা আসলে ইতিহাসে অনেক আগেও ছিল। কিন্তু আমরা যদি বই পুস্তকে দেখি, মানে আমরা যদি বলি যে একটা সভ্যতা স্টাইলে আমরা যদি ইতিহাস দেখি, রাজনৈতিক ইতিহাস দেখি, সেটা আসলে আলেকজান্ডার থেকেই শুরু হয়। এর আগেও যদিও ছিল, হয়তো ব্যাপারটা আসলে আধুনিক ফরম্যাটে বা একটা ফরম্যাটে ছিল না, বা এটা লিপিবদ্ধ ছিল না এমন। তো সে আমলে আলেকজান্ডারের একটা গঠন আছে, তো আলেকজান্ডারটাকে আপনারা একটু দেখে নিতে পারেন। আমার মনে হয় এটা আসলে এত বেশি আসে না, তারপরে আপনি একটু দেখে নিবেন আসলে। মাঝে মধ্যে ওর কিছু একটা শিক্ষাকেন্দ্রের নাম ছিল একাডেমিয়া। এটা আসলে ওই যে প্লেটো, তার সময় যে ছিল প্লেটো, সক্রেটিস, এগুলো একটু আসে, আপনি একটু খেয়াল করে একটু দেখবেন, জাস্ট গো থ্রু করবেন। এটা এত বসে বসে পড়তে হবে না, জাস্ট একবার পড়ে যাবেন আর কি। আমরা যদি আমাদের প্রাচীন জনপদ দেখি, প্রাচীন জনপদে আমরা দেখবো যে আসলে এদেরকে বিভিন্ন সময় বিভিন্ন মানে বংশানুক্রমিক ভাবে তাদেরকে শাসন করে আসছে। জনপদ হইছে রাষ্ট্র না, কিন্তু আমাদের তো আধুনিক রাষ্ট্রের সরকার থাকে, মানে এটা গভর্নিং করার কেউ একজন বডি থাকে। ঠিক তখনকার আমলে গভর্নিং করার জন্য বডি ছিল, এবং ওই বডি গুলো আসলে কিভাবে নির্ধারিত হইতো, এখনকার সময় যেমন আধুনিক রাষ্ট্র ব্যবস্থা যেমন গণ ডেমোক্রেটিক আমরা স্টেট দেখি, তখন হয়তো ওইভাবে ছিল না। তখন ছিল আসলে এই বংশ পরম্পরায়, মানে কোনো একজন হয়তো একটা রাজ্য একটা অঞ্চল জয় করেছে, তো তার বংশের তার পর পরে জাস্ট লিগাসি মেনটেন করে একজন একজন করে এইভাবে আসতেন। তো সেই জায়গায় আসলে আমরা যদি ঠিক প্রাচীন আমলে প্রথমে আমরা দেখি, আমাদের প্রথম আমাদের যাদের নাম আমরা ইতিহাসে পাই, ইতিহাসে তাদের নাম মধ্যে ছিল মৌর্য বংশ, যাদের আসলে আহ বাংলা আগমন ঘটে, যে আলেকজান্ডার যে সময় ছিলেন তার পরপরই বাংলা তাদের আগমন ঘটে, এবং বেসিক্যালি তাদের আগমনটা আর্যদের আগমনের পূর্বেই ঘটে। হুম। তো এইখান থেকে আপনি আসলে যেটা পড়বেন মৌর্য বংশের প্রতিষ্ঠাতাটা ব্যাপারটা, এই যে প্রতিষ্ঠাতা কে ছিলেন, এটা বিভিন্ন সময় খুব বারবারই আসে, বিসিএস এ আসছে এবং আশা করি আপনাদের এখানেও আসে। যে এটার মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য, এটা কিন্তু আপনারা খুব ভালো করে পড়বেন এবং এটা স্টার দিয়ে রাখবেন। আপনারা বেসিক ভিউতে একটু খেয়াল করেন, আমি একসময় 584 নাম্বার পেজে আছি। এবং আপনারা দেখবেন যে এটা আসলে ওই মৌর্য বংশের প্রাদেশিক রাজধানী কোথায় ছিল এবং প্রতিষ্ঠা করে কোথায়, এটা একটু খেয়াল করে দেখবেন। আর একটা জিনিস খেয়াল করবেন, মৌর্য বংশের শাসকগণটা যদি একটু আপনারা দেখে যেতে পারেন এটা ভালো হবে। মাঝে মধ্যে এগুলো থেকে কোয়েশ্চেন দিয়ে দেয় যে আসলে শুরু করেন চন্দ্রগুপ্ত মৌর্য এবং শেষ কে করেন, বা মাঝখানে তাদের মধ্যে একজন আছেন সম্রাট অশোক, সে একটা ইম্পর্টেন্ট ফিগার ছিলেন ওই সময়। তার আমলেই কলিঙ্গের যুদ্ধ হয়। মানে মৌর্য সব বংশের সাম্রাজ্যের সবচেয়ে যেটা ছিল যে কলিঙ্গের যুদ্ধ, এটা পরীক্ষা আসে যে আসলে কলিঙ্গের যুদ্ধে কে ছিলেন তখন মৌর্য সাম্রাজ্যের তৃতীয় শাসক, যে আসলে সম্রাট অশোক ছিলেন। এবং এই মৌর্য কলিঙ্গের যুদ্ধটা আসলে কোথায় ঘটে, এটা যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে ভালো করে, যদি আপনার মানচিত্র কখনো দেখে থাকলে হয়তো দেখবেন যে কলিঙ্গের যুদ্ধ কিন্তু আসলে বেসিক্যালি আমাদের এই যে দক্ষিণ ভারতের দিকে যে হয়েছিল, অর্থাৎ আমাদের বে অফ বেঙ্গলের যদি আমরা এখন বলি কলকাতার একটু দক্ষিণ পাশ দিয়ে এটা হয়েছিল। এবং এটা আসলে ইতিহাসে অনেক গুরুত্ব রয়েছে। সো এটা একটু আপনারা পড়বেন। আহ, এবং উত্তর বাংলা জয়কের প্রথম মৌর্য সম্রাট ছিলেন সম্রাট অশোক, এটা আপনারা একটু খেয়াল করে পড়বেন, এটা পরীক্ষায় মাঝে মধ্যে দেয়। আর কলিঙ্গ যুদ্ধের আসলে ভয়াবহতা দেখে একটা ঘটনা ঘটেছিল যে এই সম্রাট অশোক তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষা লাভ করেছিলেন, তিনি ধর্ম চেঞ্জ করেছিলেন। তো এটা পরীক্ষা মাঝে মধ্যে আসে বিভিন্ন সময়, এটা একটু খেয়াল করবেন আপনারা। আর কলিঙ্গ যুদ্ধটা একটু আপনারা দেখতে পারেন, আমার এটা জাস্ট একবার গ্লো থ্রু করবেন। এবং কলিঙ্গ যুদ্ধের সময় আসলে যে ঘটনা ঘটে, এটার উপদেষ্টা ছিল যে তখন চন্দ্রগুপ্ত মৌর্য ছিল এবং ও বিন্দুসার ছিলেন। এবং তাদের আসলে উপাধি উপাধি দেওয়া ছিল, একটা ছিল কৌটিল্য এবং বিষ্ণুগুপ্ত। আপনারা জানেন কৌটিল্য অর্থশাস্ত্র নাম শুনেছেন। আমরা যে আধুনিক যুগের যে রাষ্ট্র ব্যবস্থায় যে আমরা আমলাতন্ত্র দেখি, আমলাতন্ত্রে যে আমরা বিভিন্ন সময় ট্যাক্স কালেকশন দেখি, ট্যাক্স এক্সপেন্ডিচার এবং কালেকশন যে ব্যাপারটা আমরা দেখি, এইটা কিন্তু আসলে তখনকার যুগে মানে যদিও এরকম একদম খুব স্মুথ স্টাইলে ছিল না, বাট এটাও একটা ওয়ান কাইন্ড অফ স্টাইল ছিল। ওইটা ওই কৌটিল্যের অস্ত্রশাস্ত্রে এটা ব্যাপারটা আসলে উল্লেখ করেছিলেন। সো কৌটিল্যে তার যে অর্থশাস্ত্র সেটা আপনারা একটু পড়বেন। এবং চাণক্য নীতিও সেই সময় ছিল, সেটা আপনারা একটু দেখবেন, পরীক্ষা মাঝে মধ্যে আসে যে আসলে চন্দ্রগুপ্ত মৌর্যের উপাধি কি ছিল এবং তার সময়ের তার কোন গ্রন্থ ছিল, যেমন তার সময় আবার নীতিগুলো কি ছিল, এগুলো একটু পরীক্ষা আসে। এবং অনেক সময় অনেকে যারা খুবই ইতিহাসের প্রতি অনেকের খুব
আগ্রহ থাকে তারা কিন্তু ওই কৌটিল্যের অর্থশাস্ত্র কিনে পড়েন, এটা 15টা খণ্ডের একটা বই। এটা পড়েন অনেকে, আপনাদের মধ্যে অনেকে হয়তো সময় পড়তে পারেন আর কি। মৌর্য বংশের পরে যে বংশটা আসলে শাসন কার্য চালায় সেটা হচ্ছিল গুপ্ত বংশ। এবং এই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন মহারাজা শ্রীগুপ্ত। আপনারা এখানে যে কাজটা করবেন, এখান থেকে তো আপনারা জাস্ট একবার গো থ্রু করবেন, কিন্তু এইটা আসলে আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল গুপ্ত বংশ। কারণ তার যে যদি আপনারা দেখেন তার সাম্রাজ্যের যে ডাইনাস্টি যে জায়গাটা ছিল, ডাইনাস্টিটা ছিল বেসিক্যালি বর্তমান যে ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নেপাল, এই চারটা দেশ কি, এই চারটা দেশের যে পেরিফেরিটা আমরা দেখছি, বেসিক্যালি এই জায়গাটাই ছিল তার বংশ, মানে তার জুরিসডিকশন, তার শাসন কার্য চালানোর জায়গাটা। তো সেখানে আহ, একজন মানে প্রথম এবং শক্তিশালী একজন রাজা ছিলেন, তার নাম ছিল প্রথম চন্দ্রগুপ্ত। এটা বিভিন্ন সময় পরীক্ষা আসে যে গুপ্ত বংশের সবচেয়ে শক্তিশালী রাজা কে ছিলেন, বা প্রথম সম্রাট কে ছিলেন, বা প্রথম স্বাধীন সম্রাট কে ছিলেন। এই কোয়েশ্চেনটা অনেক সময় আসে, বিসিএস অনেকবার আসছে, আপনাদের সময় আসছে, আসবে আশা করি। তো এটা প্রথম চন্দ্রগুপ্ত, এটা একটু স্টার্ট দিয়ে আপনারা পড়ে নিবেন। এটা হচ্ছে 586 নম্বর পেজে, আপনারা একটু খেয়াল করবেন। এবং আপনারা যদি দেখেন আসলে এই ওই সময়ে সমগ্র বাংলা জয় করেছিলেন, যে একটা গুপ্ত বংশের একটা বিষয় ছিল যে তারা আসলে জয় করা, তারা তাদের রাজ্য আসলে স্প্রেড করা ট্রাই করছে, অর্থাৎ তাদের শাসনবার আরো জুরিডিকশন বাড়ানোর ট্রাই করেন। এবং সেই সময় তারা প্রাচীন আমলের সমতট ব্যতীত পুরা ভারত সব জায়গায় দখল করে। অর্থাৎ আপনারা যদি বলেন যে বাংলা জয় করে নিছে, বাংলা বলতে আমরা যেটা বর্তমান পশ্চিম বাংলা, পূর্ব বাংলা, যেটা আমরা বর্তমানে আমরা যে বাংলাদেশ আছি সেটা ছিল, সেই সময় তারা পুরা বাংলা জয় করে নেন, শুধুমাত্র সমতট জয় করতে পারেনি। এবং সমতটটা ছিল আসলে তখনকার যুগে কুমিল্লা, নোয়াখালী, এই অঞ্চলটা, কুমিল্লা এবং নোয়াখালী মিলে ছিল সমতট। এই পার্টটা ছাড়া বাকি সব তারা দখল করে, মানে জয় করে নেন। এবং তাদের রাজধানী ছিল পাটালিপুত্র, এটা অনেক সময় বিভিন্ন জায়গায় আসে। এবং তাদের প্রাদেশিক রাজধানী, আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, রাজধানী এবং প্রাদেশিক রাজধানী কিন্তু দুই জিনিস। হ্যাঁ, অনেক সময় পরীক্ষা কনফিউশন ক্রিয়েট হতে পারে, যে পরীক্ষায় আপনি পড়ে গেলেন যে গুপ্ত বংশের রাজধানী কোথায় ছিল, পাটালিপুত্র, কিন্তু সামহাও পরীক্ষার একটা কোয়েশ্চেন আবার আসছে এই জায়গায় না আরেক জায়গায় আসছে, যে বাংলার প্রাদেশিক, গুপ্ত বংশের সময় বাংলার প্রাদেশিক রাজধানী কোথায় ছিল। প্রাদেশিক রাজধানী কিন্তু একটা প্রদেশ প্রদেশ অনুযায়ী হয়, আর রাজধানী কিন্তু পুরা শাসন ব্যবস্থার একটা সেন্টার যেটা ছিল সেই জায়গায়। এটা একটু খেয়াল রাখবেন যে বাংলার প্রাদেশিক রাজধানী ছিল তখন পুণ্ড্রনগর, এটা অনেক জায়গায় আসছে, আসেও। এবং মজার বিষয় হচ্ছে গুপ্ত বংশ ছিল ভারতীয় ইতিহাসে, যে আমরা যে অনেক সময় প্রাচীন আমলে যারা শাসন করেছেন, যে বংশ ক্রমান্বয়ে যারা শাসন করেছে তাদের মধ্যে সবচেয়ে স্বর্ণযুগ বলা হয়েছে যে গুপ্ত বংশ। অর্থাৎ এই সময়ে ভারতীয় উপমহাদেশের যত আমরা যদি, আর তখনকার সময় যে আর্কিটেকচার, অর্থাৎ আমরা যে স্থাপত্য কৌশলী বিভিন্ন সময় আহ এইগুলো তখন গড়ে উঠেছিল, এবং আসলে এই এলাকাগুলো ডেভেলপমেন্ট হয়েছে। পাশাপাশি তখনকার সময়ে আসলে বিজ্ঞান প্রযুক্তি আসলে ডিরেক্ট তো ছিল না, বাট বিজ্ঞানের যে একটা পদযাত্রা বেসিক্যালি তখন এটা শুরু হয়। শিল্প এবং বাস্তুবিদ্যা, গণিত, ধর্ম, দর্শন, মানে ওই যে ফিলোসফিক্যাল যে পড়াশোনা, এগুলো আসলে তখন থেকে শুরু হয়, সাহিত্য চর্চা ওই সময় শুরু হয়। তো এই জন্য আসলে ওই গুপ্ত বংশটাকে বাংলার, মানে ওই প্রাচীন আমলে বলা হয় বাংলার শাসন, প্রাচীন আমল শাসনের ভারতের স্বর্ণযুগ বলা হয়তো। এবং ওই সময়ে দুইটা গুহার নিদর্শন এখনো পাওয়া যায়, অজন্তা এবং ইলোরা গুহা, যেটা অনেক সময় আসে ভারতের মহারাষ্ট্রে, এটা অবস্থিত। এটা অনেক সময় আসে পরীক্ষা এরকম, যে অজন্তা গুহা কোথায়, বা এলোরা গুহার চিত্র কোথায় পাওয়া যায়। এটা আসলে ভারতে মহারাষ্ট্রে পাওয়া যায়, এরকম অপশন থাকে। বা সে যদি কোন কোন বংশের আসলে শাসনামলের সিগনিফিকেন্স এটা ক্যারি করে, সেক্ষেত্রে আপনারা বলতে পারেন গুপ্ত বংশের, বা কোন বংশের শাসনামলকে তারা নিদর্শন হিসেবে এটা ছিল, সেটা পরীক্ষা আসে, আপনারা দেখবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে, তখন মেঘদূতম নামে একটা, আসলে কালিদাসের নাম শুনেছেন অবশ্যই, সভাকবি কালিদাসের একটা রচিত কাব্য ছিল মেঘদূতম, সেটাও সেই আমলে হয়, সেটা আপনি একটু পড়বেন। এটা আসলে জাস্ট গো থ্রু করবেন আর কি। আপনার অজন্তা এবং ইলোরা গুহা চিত্র আপনারা পড়বেন, মেঘদূতমটা একটু পড়বেন, কে লিখেছেন, লেখক হচ্ছে সভাকবি কালিদাস। এবং ওই সময় শাসকগণদের মধ্যে আপনারা একটু খেয়াল রাখবেন যে প্রথম চন্দ্রগুপ্ত বেসিক্যালি প্রতিষ্ঠা করেছিলেন মহারাজা শ্রীগুপ্ত, কিন্তু তার প্রথম স্বাধীন রাজা ছিলেন প্রথম চন্দ্রগুপ্ত, এবং তিনি আসলে শক্তিশালী রাজা ছিলেন, এবং তিনি প্রথম সম্রাট ছিলেন। এর আগে আসলে সম্রাট ছিলেন না, কারণ তিনি আসলে সব রাজ্য জয় করতে পারেননি। এই জন্য তিনি শুরু করছেন, প্রতিষ্ঠা করছেন, বাট তিনি সম্রাট হতে পারেননি। সম্রাট কিন্তু প্রথম সমুদ্রগুপ্ত থেকেই শুরু হয়। এবং এটা একবার আপনারা পড়ে নিবেন আসলে। এবং তাদের সময় আরেকটা রাজা ছিলেন, আহ আপনারা যদি একটু খেয়াল করেন দেখবেন যে বিষ্ণুগুপ্ত একটা ছিল, এটা আসলে মাঝে মধ্যে বিশেষ পরীক্ষা আসে, বিষ্ণুগুপ্ত। এইটুকু একটু আপনারা পড়ে নিবেন, হ্যাঁ।
এবং ওই সময়ে তারা একটা কাজ করতেন যে আসলে বিভিন্ন রাজাকে বিভিন্ন নামে তারা উপাধি দিতেন। রাজার নাম ছিলেন ধরেন শ্রীগুপ্ত, তখন ওই রাজার নামে তারা একটা উপাধি দিয়েছেন মহারাজা। এবং ধরেন আরেকজন, আমরা যে রাজার নাম দিলাম প্রথম চন্দ্রগুপ্ত, তাকে আবার তারা একটা নাম দিয়েছিলেন, উপাধি দিয়েছিলেন তখনকার সময়, সেটা ছিল রাজা ধীরাজ। তো পরীক্ষা মাঝে মধ্যে আসে রাজা ধীরাজ উপাধি কার ছিল। তো আপনারা তখন নিশ্চয়ই বলে ফেলবেন, আনসার দিবেন যে প্রথম চন্দ্রগুপ্ত। তো এই টাইপের যে উপাধি চারটা বেসিক ভিউ বইয়ের 587 নম্বর পেজে আছে। আপনারা একটু এই জায়গায় একটু খেয়াল করবেন, জাস্ট এই যে বক্সটা একটু পড়ে নেবেন, এটা একটু স্টার দিয়ে রেখেন, এটা আপনাদের দরকার আছে। গুপ্ত পরবর্তী সময়ে আসলে ওই যে গুপ্ত সাম্রাজ্যের দুর্বলতায় কিছু অরাজক সৃষ্টি হয় ওই সময়ে। এই অরাজকতার কারণে সেই সময়ে বাংলা আসলে ভেঙে দুইটা রাজ্য সৃষ্টি হয়েছে, একটা হচ্ছে বঙ্গ এবং গৌড়। আমি প্রথমে আপনাদের শুরুতে বলেছিলাম যে আপনাদের এই জনপদের কতগুলো জিনিস আপনাকে খুব ভালোভাবেই পড়তে হবে। ভালোভাবে পড়ার মধ্যে বেশি ইম্পর্টেন্স আপনাকে দিতে হবে বঙ্গ এবং গৌড়। আর একটা হচ্ছে সমতট আপনি দিতে পারেন, একটু পড়বেন। এবং এই বঙ্গ এবং গৌড় যখন দুইটা রাজ্য সৃষ্টি হয়, এবং এই বঙ্গ গৌড় কোথায় অবস্থিত ছিল, তাদের রাজা কারা ছিলেন, রাজাগুলো আসলে আপনারা একটু জাস্ট পড়ে নিবেন, অত লাগবে না। কিন্তু আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে যে বঙ্গ যে জনপদ ছিল, এই জনপদের যারা রাজা হতেন তাদের উপাধি ছিল মহারাজা ধীরাজ। এটা কিন্তু খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, কারণ এটা পরীক্ষা মাঝে মধ্যে আসে। এবং তাদের রাজত্বকাল ছিল 525 থেকে 600 খ্রিস্টাব্দ পর্যন্ত, এটা একটু আপনারা খেয়াল রাখবেন। হুম। এবং তার অবস্থানটা বেসিক্যালি, বঙ্গের অবস্থান হচ্ছে দক্ষিণ পূর্ব বাংলা, মানে হচ্ছে যে আমরা দক্ষিণ পূর্ব বাংলা যেটা বাংলাদেশের ওই যে আমরা ঢাকা যেটা আছে সেইটা, দেন হচ্ছে আপনার বরিশাল, এই দক্ষিণের যে পার্টটা ছিল, দক্ষিণের পূর্ব পার্টটা, এই পার্টটাই ছিল এটা। এবং পশ্চিম বাংলার দক্ষিণাঞ্চল মানে হচ্ছে যে আমরা যে কলকাতা যে পার্টটা দেখি, এটা দক্ষিণাঞ্চলটাও তখন বঙ্গের মধ্যে ছিল। এই জায়গাটা আপনারা একটু খেয়াল করবেন। আর গৌড় যদি আপনারা পড়েন, গৌড়ের ক্ষেত্রে আপনার এটার অবস্থান কোথায় ছিল, তার রাজা কে ছিল। একটা মজার মজার বিষয় হচ্ছে গৌড় মানে যে রাজ্য ছিল, এই রাজ্যের স্বাধীন রাজা ছিলেন শশাঙ্ক সামন্ত। এবং তিনার আসলে নাম কিন্তু এটা ছিল না, তো এটা তার আসলে উপাধি দেওয়া ছিল। তিনার নাম ছিল আসলে বেসিক্যালি মহা সেনগুপ্তের মহা সামন্ত ছিলেন আর কি, তিনি আসলে শশাঙ্ক ছিলেন ওইটাই। তো এটা আপনারা একটু খেয়াল করবেন। তার আমলের রাজধানী যেটা ছিল কর্ণসুবর্ণ, যেটা বর্তমান মুর্শিদাবাদ জেলায় অবস্থিত। এটা অনেকবারই পরীক্ষায় আসছে যে গৌড়ের রাজধানী কোথায় ছিল, কর্ণসুবর্ণ। বা মাঝে মধ্যে আসে গৌড়ের রাজধানী বর্তমান কোথায় অবস্থিত ছিল, তখন আপনাকে পরীক্ষা একটু মাথা খাটায় আনসার দিতে হবে যে মুর্শিদাবাদ জেলায় অবস্থিত ছিল। একটু খেয়াল করবেন। এবং শশাঙ্কের উপশাসক যিনি ছিলেন, তিনি আসলে এইটা পরীক্ষা মাঝে মধ্যে আসে যে রাজা শশাঙ্ক কোন কিসের উপশাসক ছিলেন, মানে উপশাসন উপাসক ছিলেন, মানে তিনি কি কোনটার আরাধন করতেন, মানে কি চর্চা করতেন, কোন ধর্ম চর্চা করতেন। তিনি আসলে শিব ধর্মের চর্চা করতেন, এটা আপনারা একটু খেয়াল করবেন। এবং তার আমলে যে একজন পরিব্রাজক ভ্রমণ করেছিলেন, যেটা ছিলেন চাইনিজ হিউয়ান সাং। তিনি আসলে বৌদ্ধ ধর্ম বিদ্বেষী ছিলেন। তিনি আসলে বেসিক্যালি আইসা এই শশাঙ্ককে বলেছিলেন যে শশাঙ্ককে বৌদ্ধ ধর্ম বিদ্বেষী বলে তিনি বলেছিলেন, তার গ্রন্থে তিনি উল্লেখ করেছেন। এবং শশাঙ্কের মৃত্যুর পর যিনি ক্ষমতা দখল করেন তার নাম ছিল হর্ষবর্ধন। এবং এই জিনিসটা আপনি একটু খেয়াল করবেন যে শশাঙ্কের পরীক্ষা অনেক সময় বারবার আসে এটা, যে শশাঙ্কের মৃত্যুর পর ক্ষমতা দখল করেন কে, হর্ষবর্ধন। এটা একটু খেয়াল করবেন, এইটুকু এখান থেকে পড়লে হবে। এবং এই এরপরে আসলে ওই সময়, এরপরে না, এর কিছুদিন পরে যখন আপনারা দেখেন বঙ্গ আসলে যদি দেখেন, বঙ্গের রাজত্বকাল যখন ছিল, এই যে মহারাজা ধীরাজরা যখন এটা রাজত্বকাল করেন 600 খ্রিস্টাব্দের মধ্যে, তারা তাদের রাজ্য চালাই যান। এরপরেই কিছুদিন পরেই আসলে একটা অরাজকতা সৃষ্টি হয়। এই অরাজকতার সৃষ্টি হওয়ার যেটা হয় সেটা হচ্ছে পরীক্ষা মাঝে মধ্যে খুব মানে স্পেসিফিক তার শতকে আসে, অথবা মাঝে মধ্যে তার খ্রিস্টাব্দে আসে, যে বলে যে আসলে আপনারা যদি বেসিক বই 588 পেজে যান, যেটা অনেক সময় মাৎসন্যে বলে। আচ্ছা, মাৎসন্যে ব্যাপারটা আসলে কেন আসে, এটা এটা কেনই বা এরকম বলা হয়? এটা আসলে বাংলা যদি বলে, এটা একটা অরাজক সিচুয়েশন ছিল, যে কেউ কাউকে মানতো না। তো এই ব্যাপারটাকে তখন তারা একটা মাৎসন্যে নামে একটা অবস্থা, মানে নামকরণ করেছিলেন। মাৎসন্যে বলার পিছনে তারা কারণ হিসেবে বলেছিলেন যে আসলে আমরা যেটা জানি যে পুকুরে যখন আমরা একটা বড় পুকুরে বড় মাছ এবং ছোট মাছ রাখি, তখন যে কাজটা হয় যে আসলে বড় মাছরা ছোট মাছগুলোকে খেয়ে ফেলে। তো ছোট মাছ আসলে টিকে থাকতে পারে না। আবার এই ছোট মাছ, এটা একটা সাইক্লিক সিস্টেমে হয় যে ছোট মাছটা একটু ইমিডিয়েটলি যে বড়, সে ছোট মাছকে খায়। এই মাঝারি সাইজের যে মাছটা আছে তাকে তারা আবার বড় মাছটা খায়। তো সে একটা যে একটা ভেঙ্গে পড়া যায়, রাজ্য ব্যবস্থা যে ভেঙ্গে পড়ে যাচ্ছে। তো এই ব্যবস্থাটাকে তখন আসলে একটা মাছরাঙা বা অরাজক সিচুয়েশন বলে মানে তখন মানে এটাকে মেনশন করে।
তো ওই সময়টা আসলে মাঝে মধ্যে আহ, পরীক্ষা আসে যে আসলে মাৎস্যন্যে আসলে কোন সময় কোন শতকে ঘটে। তখন আপনাদেরকে পত্রিকা লিখতে হবে সপ্তম থেকে অষ্টম শতকে ঘটে। আর যদি খ্রিস্টাব্দে বলে তাহলে আসলে যেটা বলবেন যে 650 থেকে 750 খ্রিস্টাব্দে। মোটামুটি 100 বছর একটু মাঝখানে ছিল। এবং এটার আসলে এই এই ঘটনাটা কখন ঘটে, আমরা যে এই যে দেখি যে একটু আগে গুপ্ত বংশ যে ছিল, গুপ্ত বংশ এবং পাল বংশের মাঝামাঝি সময়ে গুপ্ত বংশ যখন শেষ হয়ে যায় তখনই মাৎস্যন্য শুরু হয়। এবং এই মাৎস্যন্যের অবসান ঘটে যখন পাল বংশ তাদের রাজ্য ব্যবস্থা গড়ে তোলে, অর্থাৎ পাল বংশ রাষ্ট্র শাসন শুরু করে। এর আগ পর্যন্ত মোটামুটি এই কোন রাজ্য ব্যবস্থা পুরো কলাপস অবস্থা ছিল। কোনো যে আমরা একটা শাসন প্রক্রিয়া যে সিস্টেমটা ছিল, স্বাভাবিক প্রক্রিয়া ছিল না। তো এই সময়ে যে একটা কিছু নিদর্শন ছিল, যে তাম্র শাসনের নিদর্শন ছিল, সেই নিদর্শনগুলো আমরা স্বাধীন বঙ্গরাজ্য, স্বাধীন গৌড়রাজ্য এবং মাৎস্যন্যে আমরা যদি দেখে থাকি। এবং মাঝখানে আসলে অবসান ঘটে কত সালে সেটাও আপনারা যদি ওই দেখেন লেখা আছে এখানে 588 পেজে, এটা খেয়াল করে একটু মনে রাখবেন, এটা পরীক্ষা আসে। মাঝখানের চূড়ান্ত অবসান করে 756 খ্রিস্টাব্দে গোপালের ক্ষমতা গ্রহণের মাধ্যমে, রাজা গোপালের পাল বংশের রাজা গোপালের মাধ্যমে। পরীক্ষায় মাচ্ছন্ন সম্পর্কে আপনার কত সালে ঘটে সময়কালটা আসে, তার শতকে অথবা তার খ্রিস্টাব্দে আসে। এবং কোন আমলের এই মাচ্ছন্নের যুগটা আসলে কোন সময় ছিল, এটা ছিল গুপ্ত বংশ এবং পাল বংশের মধ্যবর্তী সময়ে। এবং তার অবসান কত সালে ঘটে, কার ক্ষমতা গ্রহণের মাধ্যমে ঘটে, সেটা পরীক্ষায় একটু আসে। আপনি একটু এটা একটু ভালো করে একটু জাস্ট পড়ে নেবেন। দেন হচ্ছে যে মাচ্ছনের পরবর্তী সময়ে যে বাংলায় পাল বংশের যে রাজারা ক্ষমতা নেয়, এবং পাল বংশের শাসনামলে বাংলা সবচেয়ে দীর্ঘতম সময়ে শাসন যারা করেছেন তারা ছিলেন পাল বংশ। মোটামুটি মানে আনুমানিক বলা হয়, সরি মানে আনুমানিক না, প্রায় তারা 400 বছর তারা শাসন কার্য চালায়। এবং তাদের বংশানুক্রমিক ব্যাপারটা ছিল রাজবংশ প্রথম তারা, মানে বংশানুক্রমিক রাজবংশ চালায়। এর আগে যারা ছিল তারা লিগ্যাসি মেনটেন করছে ঠিক আছে, কিন্তু যে তারা একই বংশের হতে হবে এই ব্যাপারটা ছিল না। হয়তো তারা একজন একজন উত্তরাধিকারী দিয়ে গেছেন, কিন্তু পাল বংশের ব্যাপারটা ছিল তারা বংশক্রমেই জাস্ট শাসন ব্যবস্থা করে গিয়েছে। তো সেখানে যেটা ছিল যে তখনকার সময় কিছু আহ তাদের মধ্যে সবচেয়ে বেশি যিনি প্রতিষ্ঠা করেছেন তিনি ছিলেন রাজা গোপাল, যিনি ক্ষমতা গ্রহণের মাধ্যমে শেষ হয় মাচ্ছন্নে শেষ হয়। এবং তিনি ছিলেন আসলে সবচেয়ে বেশি ক্ষমতায় ছিলেন মোটামুটি 27 বছর। এবং এই সময়ে কিছু আমাদের আমরা যে বর্তমান বাংলাদেশ দেখছি, এই সময় এখানে অনেক কিছু আদি নিদর্শন প্রতিষ্ঠা মানে তারা তখন স্থাপন করেন। স্থাপত্য কিছু স্থাপনা তারা তৈরি করে। এই স্থাপনার মধ্যে আমরা জানি সোমপুর বিহার, আমরা যেটা দেখি এইগুলো এখানে আমরা এই এই জিনিসে পড়বো। এখানে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ রাজা হিসেবে যাকে বলা হয় ধর্মপাল, রাজা ধর্মপাল, যিনি আসলে বেসিক্যালি আমাদের এই এলাকায় স্থাপনা তৈরি করেছেন। চিত্রশিল্পে অনেক শ্রেষ্ঠ নিদর্শন তার আছে। পাশাপাশি এই সময়ে সবচেয়ে বেশি ধর্মপাল ক্ষমতায় সবচেয়ে বেশি ছিলেন, তিনি কিন্তু প্রায় 40 বছর ছিলেন রাজা ধর্মপাল। এবং ধর্মপালের কিছু উপাধি ছিল ওই পরীক্ষাগুলোতে মাঝে মধ্যে আসে, এগুলো যে পরমেশ্বর উপাধি কার ছিলেন, বা আমরা আগেও জানি যারা বঙ্গের রাজ্যে বঙ্গরাজ্যে যারা আসলে রাজা ছিলেন তাদেরকে সবাইকেই মহারাজা ধীরাজ বলতো। তিনিও তার মধ্যে একজন ছিলেন এবং তাকে বিক্রমশীল বলা হতো। এটা তার দ্বিতীয় নাম ছিল, মহারাজা ধীরাজ ও বিক্রমশীল তাকে বলা হতো। তো এখানে যদি আপনার বেসিক ভিউতে 589 পেজে দেন, সেখান থেকে আসলে আপনার পাল বংশে সবাইকে পড়তে হবে না, আপনারা রাজা ধর্মপালটাকে খুব ভালোভাবে পড়বেন। আর নারায়ণ পালটাকে একটু পড়তে পারেন, কারণ হচ্ছে দীর্ঘকাল 54 বছর তিনি ক্ষমতা ছিলেন। এটা নিয়ে একটু কন্ট্রোভার্সি আছে আসলে। আমরা যদি ইতিহাসে প্রমাণক দেখি তাহলে প্রমাণকে অনেক সময় বলা হয় যে দীর্ঘস্থায়ী সময় ছিলেন। আহ মোটামুটি বলা হয় যে ধর্মপাল সময় ছিলেন, কিন্তু কিছু কিছু আবার প্রমাণকে বলা হয়, মানে এটা আসলে ডকুমেন্ট পাওয়া যায়নি, তবে তার স্থাপত্য বা তার শাসন কার্যের কিছু ফুটপ্রিন্ট থেকে যেটা বোঝা যায় যে রাজা নারায়ণ পাল তিনি আসলে প্রায় 54 বছর কাটিয়ে ফেলেছেন। সো পরীক্ষায় মাঝে মধ্যে দেয় যে আসলে দীর্ঘকাল কে ক্ষমতায় ছিলেন। সেক্ষেত্রে যদি নারায়ণ পাল অপশনে থাকে তাহলে কিন্তু আপনাকে নারায়ণ পাল চুজ করতে হবে। ধর্মপাল যদি নারায়ণ পাল না থাকে, ধর্মপাল থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার ধর্মপাল কি দিবেন আনসারটা। আর বাকিগুলো অত লাগবে না, মোটামুটি এটা হবে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে পাল বংশের শেষ রাজা ছিলেন মদন পাল। এটা একটু আপনারা খেয়াল রাখতে হবে, কারণ ওই যে বিজয় সেনের কাছে তিনি পরাজিত হন। এবং বাংলা শেষ বংশের মানে আলটিমেটলি যে শাসন কার্য শুরু হয় এই পাল বংশের এই মদন পালের পতনের মাধ্যমে। এবং সেন বংশ কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা বিষয় আছে এখানে, একটা ইন্টারেস্টিং হিস্ট্রি আছে। তো এই জন্য এটা মাঝে মধ্যে পরীক্ষা আসে যে আসলে বাংলা সেন বংশের গোড়াপত্তন শুরু হয় কবে থেকে। মদন পালের পতনের পর থেকে, অর্থাৎ পাল বংশের শেষ রাজা মদন পালের পতনের পর থেকে। পরীক্ষা বিভিন্ন সময় এটা আসে আসলে। এবং আরেকটা বিষয় হচ্ছে আপনারা একটু খেয়াল রাখবেন যে কৈবর্ত বিদ্রোহ নামে একটা বিদ্রোহ হয়েছিল, যেটা পাল বংশে হয়েছিল। এটা
একটু খেয়াল রাখবেন, এটা ছিল রাজা দ্বিতীয় মহিপাল। আপনারা যদি একটু খেয়াল করেন, ওই যে আপনাদের আগের পেজে 599 পেজের লাস্ট বক্সে দেওয়া আছে, দেখবেন দ্বিতীয় মহিপাল বরেন্দ্র অঞ্চলের জেলেদের, এখানে একটা জেলেদের কৈবর্ত বিদ্রোহ হয় এবং এর মুখোমুখি এবং তাদের হাতে তিনি খুন হন। অর্থাৎ জেলেদের একটা বিদ্রোহ হয়, বিদ্রোহের কারণে মুখোমুখি অবস্থায় তাই তিনি যুদ্ধে তিনি তাকে হত্যা করে, অ্যাসাসিনেশন করা হয়। তো এটা পরীক্ষা মাঝে মধ্যে আসে। কৈবর্ত বিদ্রোহ আসলে কার আমলে হয়? রাজা দ্বিতীয় মহাপালের আমলে হয়, মহিপালের আমলে হয়। এটা পরীক্ষা আসে, একটু খেয়াল রাখবেন। এরপরে আছে বাংলার সেন বংশের শাসন কার্য। সেন বংশের শাসন কার্য শুরু হয় 1161 থেকে এবং তার শেষ হয় 1204-এ, যেখান থেকে মুসলিম শাসন কার্য শুরু হয়। মুসলিম মানে সাম্রাজ্যের গোড়াপত্তন শুরু হয় কিন্তু সেন বংশ পতনের মাধ্যমে, যারা ছিলেন লক্ষণ সেন। তো আমরা যদি এখানে দেখি, তাদের সেন বংশের প্রথম রাজা বেসিক্যালি কিন্তু সেন বংশের কাছে পরাজিত। সেন মানে মদন পাল পরাজিত হন সেন বংশের বিজয় সেনের কাছে, এবং সেনদের দখলমুক্ত হওয়া শুরু হয় কিন্তু বাংলা। কিন্তু সেখানে যে আর বিজয় সেন আসলে রাজা হননি, রাজা হন কিন্তু প্রথমে যে হেমন্ত সেন, তিনি তিনি প্রতিষ্ঠাতা ছিলেন। তবে তিনি কোনো রাজ্য প্রতিষ্ঠা করতে পারেননি। তিনি আসলে ওই যে যে বিজয় সেন যে পরাজিত করে বাংলা দখল করেন, এই বাংলায় তিনি তখন তার আধিপত্য বিস্তার করেন। এবং সেনদের আসলে ধর্ম ছিল হিন্দু, এবং তাদের আদিবাসটা তাদের ছিল যে দাক্ষিণাত্যের কর্ণাটকে, অর্থাৎ আমরা দক্ষিণাত্যের কর্ণাটক সম্পর্কে হয়তো আমরা অনেকে জানি যে আসলে ওইদিকে। এবং তাদের রাজধানী ছিল নদী, এটা বারবার আসে। তাদের একটা বিশেষত্ব ছিল, তাদের বিশেষত্ব ছিল কি জানেন? মানে শ্যাং বংশের আমলেই সমগ্র বাংলা দীর্ঘকাল ব্যাপী আসলে একটা একক রাজার অধীনে ছিল, যেটা শ্যাং বংশ আমলে। বাংলা কিন্তু আগেও এই বাংলাকে খন্ড খন্ডে, যেমন আমরা জানি বঙ্গ রাজ্য যখন ছিল তখন এটা একটা পার্টি ছিল, কিন্তু সমতট তার বাইরে আলাদা একটা পার্টি ছিল, গৌড় আরেকটা পার্টি এটা ছিল। বা আবার এই যে সেন বংশের পরে আবার একটা ভাগ হয়ে যায়, যে বিভিন্ন শাসক মানে শাসকদের মাধ্যমে শাসিত হয়েছিল। কিন্তু একমাত্র বিশেষত যেটা ছিল সেন বংশের আমলেই পুরো সমগ্র বাংলা আমরা যেটা বুঝি, যে পূর্ব বাংলা পশ্চিম বাংলা মিলে যে বাংলা, সেই বাংলা আসলে তখন একক রাজার অধীনে ছিল, যেটা ছিল যে এই যে যে প্রথম যে হেমন্ত সেন, তিনি তখন এটা শুরু করেন। এবং তাদেরও কিছু অনেক রাজা ছিলেন যাদের মধ্যে আমরা আসলে তাদেরও কিছু উপাধি ছিল, যেমন বিজয় সেন উপাধি ছিল, বল্লাল সেন। তাদের মধ্যে আপনারা যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দিয়ে পড়বেন, লক্ষণ সেন, কারণ তিনি আসলে প্রথম শেষ সেন সেন বংশের শেষ রাজা, যার পতনের মধ্য দিয়ে মুসলিম শাসক গোষ্ঠীর বাংলায় শাসন ব্যবস্থা কায়েম শুরু হয়। তো সেখানে আসলে যদি আপনারা একটু দেখেন যে বলাল সেনটা একটু পড়বেন, তবে লক্ষণ সেনটা বেশি পড়বেন। লক্ষণ সেনের আমলে যে তিনি সিংহাসনে কিন্তু মোটামুটি বসেছিলেন একদম অনেক বয়সেই, অর্থাৎ তার বয়স যখন প্রায় 60, তখন তিনি সিংহাসনে বসেন। এবং সেই সময়ে তিনি তার সিংহাসনে বেশি দিন থাকেন কেউ পারেননি। তার সময়ে 13 শতকের প্রথম দিকে আর কি তিনি সিংহাসনে বসেন, ধরেন এই 1178 থেকে 1204-এর দিকে তিনি তার ছিলেন। কিন্তু বেসিক্যালি 1204-এ তো তার পতনই হয়। তো এই 13 শতকের প্রথম দিকে যখন যখন ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি নদিয়া এসে মানে তার এই নদিয়া এসে হামলা করে এবং সেখানে তার পতন ঘটে। সো আপনারা লক্ষণ সেনটাকে একটু ভালো করে পড়বেন। সেন বংশের মধ্যে আপনারা যেটা পড়বেন, বাকিগুলো একটু জাস্ট একটু চোখ বুলিয়ে যেতে পারেন, কিন্তু লক্ষণ সেন আপনাকে পড়তেই হবে, এবং বলাল সেনটা আপনি একটু পড়বেন। এটা আপনাদের আসবে আসবে, কিন্তু কোয়েশ্চেন আসেই। এই হলো এখানে। এবং এই যে মানে বংশানুক্রমানুক্রমিক যে বংশক্রমানুক্রমিক যে ক্রমিক যে রাজারা যে শাসন করেছে, সেন বংশ, পাল বংশ, বা আমরা যে আগে দেখেছি প্রাচীন আমলে, তারা যখনই শাসন ব্যবস্থা কার্য চালনা করেছেন, তখন তারা আসলে ওই সময়ও তাদের আমলে তারা কিছু শিল্পকলার তাদের কিছু নিদর্শন রেখে গেছেন। অর্থাৎ এগুলো তাদের আমরা যেটা এখন জানি যে আসলে পাহাড়, বিভিন্ন সময় আমাদের কাছে মনে হবে যে এগুলো আমাদের প্রাচীন আমলের শিল্পকলা। বেসিক্যালি এগুলো শিল্পকলা হিসেবে তারা যা প্রতিষ্ঠা করেন, তখন তাদের রাজ্যের আসলে যেটা বলে আমরা এখন আমাদের প্রধানমন্ত্রী বা আমাদের রাষ্ট্রপতি যেখানে থাকেন, তাদের রাজ্য ব্যবস্থা চালানোর জন্য এটাই আসলে তাদের বাসস্থান ছিল, বা তাদের রাজ্য সবাই ছিল আসলে এই জায়গায়। তো তখনকার আমলে আসলে যেগুলো তৈরি করেন, যে প্রাচীন আমাদের যে শিল্পকলা তৈরি করেন, তাদের মধ্যে আমাদের যেগুলো পড়তেই হবে, আপনারা মহাস্থানগড়, পাহাড়পুর, ময়নামতি, ওয়ারী বটেশ্বর এবং বজ্রযুগনী, এই পাঁচটা আপনাদের পড়তেই হবে। এবং এগুলো আপনাদের লিখিত পরীক্ষায় মাঝে মধ্যে টিকা আসে, যে মহাস্থানগড় সম্পর্কে টিকা, পাহাড়পুর সম্পর্কে টিকা কিন্তু আসে। তো আপনারা কিন্তু এগুলো একদম ভালোভাবে পড়তে হবে, একদম টপ টু বটম পড়তে হবে। বেসিক ভিউতে 592 নম্বর পেজে যেটা দেওয়া আছে, আশা করি আপনারা এগুলো পড়লে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। এবং এখানে মোর দেন মানে ইনফরমেশন এত দেওয়া আছে, মোর দেন এনাফ। আপনারা এগুলো পড়লেই হয়ে যাবে আশা করি। সেটা ছিল। দেন হচ্ছে যে আমরা যদি পরে যেটা হয় যে আমরা আর কিছু জিনিস ছিল ওই সময়, এটা ছিল তাদের সময়।
তাদের সময় যে প্রাচীন আমাদের যে শিল্পকলা কলাগুলোর মধ্যে সবচেয়ে বড় বড় যেগুলো মেগা স্ট্রাকচার টাইপের ছিল সেগুলো ছিল এগুলো। ওই সময় আবার কিছু বিহার ছিল। বিহার মানে হচ্ছে যে আসলে ছোট ছোট করে একটু তারা ওই সময় তাদের আর কিছু স্থাপনা ছিল নিদর্শন হিসেবে, ওই শাসন আমলের নিদর্শন হিসেবে। তো এই বিহারগুলোর মধ্যে সীতাকুট বিহার, বা আপনারা যদি 594 নম্বর পেজ এবং 595 নম্বর পেজে যান, সেখানে কিছু বিহার দেখবেন, এবং বেশিরভাগ বিহার ছিল চট্টগ্রাম কেন্দ্রিক আসলে। আপনারা যদি মহামুনি বিহার দেখেন, তারপরে হচ্ছে যদি আপনার সীতাকুট বিহার, রাজবন বিহার, এগুলো বেসিক্যালি ওই পাশে ছিল। এবং কিছু আমাদের বিহার ছিল দিনাজপুরের দিকেও কিছু বিহার ছিল, নওগাঁর দিকেও কিছু বিহার বিহার ছিল। ওই বিহারগুলো একটু, এগুলো আসলে টুকটাক দেখলে হয়, মানে জাস্ট মাঝে মধ্যে আসে আর কি, এরকম যে সীমাবদ্ধ বিহার কোথায় অবস্থিত বা সীতাকোট বিহার কোথায় অবস্থিত, এগুলো আপনারা বিগত কোয়েশ্চেন দেখলে আসবেন। এবং এই যে আহ, যখনই ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির হাতে রাজার সেন বংশের তাদের ক্ষমতার অবসান ঘটে, এরপরেই কিন্তু প্রাচীন যুগের অবসান ঘটে যায়। এরপরে শুরু হয় বাংলা সাহিত্যের মধ্যযুগের, মানে বাংলার রাজনৈতিক ইতিহাসের মধ্যযুগে শুরু হয়। এবং মধ্যযুগে বাংলা রাজনৈতিক ইতিহাসের সময়কালটা কিন্তু বেসিক্যালি ধরা হয় যে পলাশির যুদ্ধের, অর্থাৎ আমাদের নবাব সিরাজউদ্দৌলার পতনের আগ পর্যন্ত, 1204 থেকে 1757 সাল পর্যন্তই হচ্ছে আমাদের মধ্যযুগে বাংলা রাজনৈতিক ইতিহাসের সময়কাল। এবং এই সময়কালটা বেসিক্যালি ছিল মুসলিম শাসকদের শাসনের সময়কাল। মুসলিম শাসকদের প্রথমেই আমরা যদি যে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খুঁজি, আপনারা যদি 597 নম্বর পেজে যান, সেখানে আপনারা দেখবেন, সেখানে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি তার শাসনকার্য বিহার জয় করেন। এবং তার সম্পর্কে এখানে বলা আছে, আপনারা একটু এই পেজে ওনার সম্পর্কে যেগুলো বলা আছে এগুলো আপনারা একটু দেখবেন। তার জাতি, এগুলো মাঝে মধ্যে পরীক্ষা আসে, তিনি কোন জাতির ছিলেন, তার পেশা কি ছিল, এবং তিনি কত সালে জয় করেন, এবং তিনি বিহার কত সালে জয় করেন, এটা একটু দেখবেন। এবং তিনি কোথাকার আদিবাসী ছিলেন, বা তার আসলে শাসনের সূচনাটা আসলে কোথা থেকে হয়, সেটা একটু খেয়াল করবেন। এবং মজার বিষয় হচ্ছে নিচে যে একটা মানচিত্র ম্যাপ দেওয়া আছে বখতিয়ার খিলজির বাংলার জয়ের, এই ম্যাপটা আপনার মনে একটু চোখ বুলাতে পারেন। এটা আসলে ইতিহাস সম্পর্কে আপনাদের কিউরিয়াসিটি থাকে, আপনারা এটা একটু দেখলে আপনাদের এমনিও ভালো লাগবে যে আসলে কোথায় কিভাবে কোথেকে সে আসছে, কতদূর পাড়ি দিয়ে সে এসেছে, এসে বাংলা জয় করে। এটা ছিল। এবং তার শাসনামলের পরে যেটা হয় আসলে, বাকি শাসনামলের আমরা যদি বাংলায় মুসলিম শাসনের চিত্র দেখি একটু, অনেকেই ছিল, আপনারা পুরাটাকে একটু যদি এত ডেসক্রিপটিভ না পড়ে একটু প্রেসাইজ করেন, 598 পেজে আপনারা যদি একটু খেয়াল করেন, দেখবেন যে বাংলায় মুসলিম শাসনের চিত্র, এটা অনেকগুলো স্টার দিয়ে রাখেন। এটা আপনারা জাস্ট এইটুক করলেই হবে। মাঝে মধ্যে পরীক্ষা আসলে আসলে তাদের শাসন আমলটা আসে যে তুর্কি শাসন, ওই সময় খিলজি শাসন চলে এবং সময়কালটা কত, এটা পরীক্ষায় কিন্তু মাঝে মধ্যে আসে। এবং কারা কারা চলে, সুলতানি আমলের শাসন, সুলতানি আমলের শাসনে আসলে কারা শাসন করেন, ইলিয়াস শাহী বংশধর, বিভিন্ন বংশের শাসক শাসক মানে শাসক শাসন কার্য চালায়। তার মধ্যে ইলিয়াস শাহী বংশ ছিল, রাজা গণেশের বংশ ছিল, এরকম এরকম করে আপনারা একটু দেখবেন। এবং মুঘল আমলে যে আপনার শেষ, এবং নিজামত বা নবাবী আমল যেটা 1757 সাল শেষ হয়, এইটাও আপনি একটু খেয়াল করবেন। মানে শাসনকালটা একটু এই জাস্ট একটু দেখবেন আর কি, এটা মাঝে মধ্যে আসে। তার মধ্যে তুর্কি শাসন আমাদের একটু গো থ্রু করতে পারেন, এটা আসলে এত লাগে না, মানে ওটা থেকে এত আসবে না। বাট আপনারা একটা কাজ করবেন, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির যে ব্যাপারটা ছিল, সেখানে দেখবেন সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহের আমলে তিনি এসেছিলেন। ওই সময়ে আসলে পরীক্ষা মাঝে মধ্যে আসে, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কার শাসন আমলে এসেছিলেন। তো আপনি যদি জানেন যে সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহের আমলে আসে, এটা একটু পড়ে নেবেন আসলে। এবং তার সমাধি, এবং ইবনে বতুতা তার নাম কি দিয়েছিলেন, হযরত শাহজালালের নাম কিন্তু দিয়েছিলেন তাবরেজি নাম দিয়েছেন ইবনে বতুতা তার নাম। সো এইগুলো একটু আপনারা খেয়াল করবেন, হ্যাঁ। শাহজালালের সফরসঙ্গী ছিলেন কয়জন, এগুলো পরীক্ষা আসছে মাঝে মধ্যে। মানে আমার মনে হয় একটু এই জায়গাটা দেখলে হবে, সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ এবং হযরত শাহজালাল সম্পর্কে জানা হবে। বাংলায় স্বাধীন সুলতানি আমল শুরু করেন বেসিক্যালি, মানে আপনার যদি ফখরুদ্দিন মুবারক শাহ থেকে শুরু হয়। তো এই সময়টা আপনারা খেয়াল করবেন যে 1338 থেকে 1538 সাল পর্যন্ত বাংলায় সুলতানি আমল ছিল। এবং এই সুলতানি আমলে আপনারা যদি পড়তে যান, আপনারা বেসিক বিয়ে 599 নম্বর পেজ যে একটু খেয়াল করবেন, এটা নিচের পার্টে যে বক্স আকারে যে দেওয়া আছে, এখানে আপনারা শামসুদ্দিন ইলিয়াস শাহটাকে খুব ভালো করে পড়বেন। ফখরুদ্দিন মুবারক শাহ সম্পর্কে একটু পড়ে যাবেন। এর মাঝে পরে যেটা পড়বেন আপনার গিয়াসুদ্দিন আজম শাহ। গিয়াসুদ্দিন আজম শাহ এই কারণে পড়তে হবে আসলে, ওই সময়ে পারস্যের কবি হাফিজ তার সাথে পত্রালাপ করতো, এটা পরীক্ষা মাঝে মধ্যে আসে। এটা বাংলা সাহিত্য মাঝে মধ্যে আসে, আমরা দেখেছি যে বাংলা কোয়েশ্চেনে আসে যে পারস্যের মহাকবি হাফিজ কার সাথে পত্রালাপ করতেন। তো এই জিনিসটা আপনারা একটু খেয়াল করবেন। এবং তিনি ফার্সি ভাষায় কাব্য রচনা করতেন, মানে তিনি শাসক ছিলেন কিন্তু কিন্তু তিনি কাব্যিকও ছিলেন, এটা একটু খেয়াল করবেন। এবং তার ন্যায়বিচারের বর্ণনা করতে যে গোলাম হোসেন সালিম,
জয়দেবপুরী কর্তৃক রচিত এটা রিয়াজুস সালাতিন একটা গ্রন্থ আছে। এই গ্রন্থটা ওটা এত আসে না, কিন্তু আপনার মাথায় রাখবেন যে আসলে পারস্য কবি হাফিজের সাথে পত্রালাপ করতেন কে, গিয়াসুদ্দিন আজম শাহ। এটা খুব খেয়াল রাখবেন, এটা আসে। হুম। এবং নাসিরুদ্দিন মাহমুদ শাহের ব্যাপারটা পড়তে হবে, কারণ এটার সাথে আমাদের বাংলাদেশের ঐতিহাসিক স্থাপনের একটা সম্পর্ক রয়েছে। যে খান জাহান আলী, আমরা যে ষাট গম্বুজ মসজিদ জানি, তার আমলেই, নাসিরুদ্দিন মাহমুদ শাহের আমলেই তিনি আসেন, খান জাহান আলী। এবং এটা আপনার একটু বেসিক বেস 600 নম্বর পেজে একটু খেয়াল করবেন, সেখানে খান জাহান আলী সম্পর্কে দেওয়া আছে। আপনার নাসিরুদ্দিন মাহমুদ শাহ সম্পর্কে যাই পড়েন না কেন, কিন্তু আপনাকে খান জাহান আলী সম্পর্কে পড়তে হবে, কারণ উনার সম্পর্কে, উনার আমলে আমাদের কিছু মসজিদ স্থাপনা হয়। তার তিনি যে নির্মাণ কাজ করেন, ষাট গম্বুজ মসজিদ নির্মাণ কাজ করেন, তিনি সোনা মসজিদ নির্মাণ করেন, তিনি বিবি বেগুনি মসজিদ এবং খানজালি ও ঘোড়াদিঘি নির্মাণ করেন। এই সময় এগুলো আসে, এগুলো স্টিল যেহেতু এখনো আমাদের এখানে একটা পর্যটনের জায়গা এবং আমাদের ইতিহাসের একটা বড় অংশ। তো এগুলো পরীক্ষা আসবে, আপনি একটু একটু খেয়াল করবেন, এগুলো পড়তে হবে। আর একটা বিষয় হচ্ছে খেয়াল রাখবেন, খান জাহান আলীর আমলে বা নাসিরুদ্দিন মাহমুদ শাহর আমলে খুলনা, যে আমরা বর্তমান যে মানে বাগেরহাট দেখি, খুলনার যে বাগেরহাট দেখি, ওই বাগেরহাটের বা খুলনায়, বেসিক্যালি বাগেরহাট না, খুলনায় তার তখন তার নাম ছিল আসলে খলিফাতাবাদ। ওই যে আমরা যাই খান জাহান আলী নাম দেখছি, উনি কিন্তু একজন খলিফা ছিলেন, মানে তিনি, আমরা যেটা বলি পীর মাসায়েক, তিনি এরকমই ছিলেন। তার নাম অনুসারে ওই জায়গার নাম ছিল খলিফাতাবাদ। তো এটা একটু খেয়াল করে পড়বেন। আর আরেকটা বিষয় পড়বেন আপনারা, যে মুসলিম সুলতানি আমলে সবচেয়ে যে, যার আমলটাকে স্বর্ণযুগ বলা হয়, তিনি ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ, যেটা অনেকটা আমার নামের সাথেই মিল আছে। তো এটা আপনাদেরকে পড়তেই হবে, হোসেন শাহী বংশ। এটা পরীক্ষা আসলে অনেক অনেক বেশি আসে, বিসিএস এ অনেক বহুবার আসছে। আপনারা যদি আমি মানে ক্লাসের শেষে আপনাদেরকে যখন বিগত বছর কোয়েশ্চেন দেখাইতে যাব, তখন আপনারা দেখবেন এই কোয়েশ্চেনটা কতবার আসছে, রিপিটেডলি অনেকবারই আসছে। মানে আলাউদ্দিন হোসেন শাহের আমলটাকে বলা হইতো যে হোসেন শাহ বংশের প্রথম এবং শ্রেষ্ঠ শাসক তাকে বলা হইতো, এবং তার আমলে বেশি স্থাপত্য নির্মাণ করা হয়। তিনি আসলে আহ যদি আপনারা একটু খেয়াল করে দেখবেন যে তার বংশ ছিল আরবের সৈয়দ বংশের। তার তৈরি মসজিদ যেটা হচ্ছে গৌড়ের ছোট সোনা মসজিদ, যেটা আমরা চাঁপাইনবাবগঞ্জের পাশে দিয়ে যাই আমরা দেখি, এটা আসলে আসে। এবং তার আমলটাকে বলা হয় বাংলার মুসলমান শাসনের ইতিহাসে স্বর্ণযুগ। অর্থাৎ ওই সময়টা আসলে ডেভেলপমেন্ট বেশি ভালো হয়েছিল। এবং সামটাইমস তাকে বলা হয়তো তখনকার আমলে বাংলার আকবর। তো আপনারা একটু আলাউদ্দিন হোসেন শাহ সম্পর্কে একটু পড়ে নিবেন। এবং তার সময়ে আরো কিছু জিনিস ছিল, যেটা হচ্ছে যে যদি আমরা বলি, ওই যে আপনারা মহাভারত বাংলা ভাষা অনুবাদ, তারপর হচ্ছে বৈষ্ণব ধর্মের প্রচারক শ্রী চৈতন্য দেবের আমল কিন্তু তার শাসন আমলেই ঘটে। সো এটা একটা খেয়াল রাখবেন। আর তার রাজধানী ছিল একঢালা, এটা একটু খুব ভালো করে খেয়াল করবেন, রাজত্বকালও খেয়াল করবেন। তার মানে হচ্ছে আলাউদ্দিন হোসেন শাহ সম্পর্কে আপনারা তার যেটা জানবেন, মাথায় যেটা মনেই রাখতে হবে, জানবেন পড়বেন তোই, মাথায় মনে রাখবেন তিনি ছিলেন মুসলিম শাসনের ইতিহাসে স্বর্ণযুগ। তাকে বাংলা হোসেন শাহী এবং বংশের প্রথম এবং শ্রেষ্ঠ শাসক বলা হয়। তাকে সামটাইমস বাংলার আকবরও বলা হতো। এবং তার রাজধানী একডালা ছিল, এটা একটু খেয়াল করবেন, হ্যাঁ। আর বাকি মোটামুটি জাস্ট একবার চোখ বুলালে হবে, বাকিগুলো একটু একটু দেখে যাবেন। কিন্তু এগুলো ইম্পর্টেন্ট, একটু ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে। ঠিক আছে। তারপরে ছিল যে আসলে 1558 সালে সুলতানি আমল যখন শেষ হয়ে যায়, তখন বাংলা শাসন শুরু হয় আফগান শাসন। আফগানের মধ্যে আফগান শাসন শুরু করেন শের খান সুর। যেটা আমরা আসলে শের খান সুর বলতে আসলে যেটা আমরা বুঝি যে মুঘল সম্রাট বেসিক্যালি শুরু হয়, মুঘল সম্রাটদের আমল, যেখানে সম্রাট হুমায়ুন 1537 সালের গৌড় অধিকার নেন। তারপরেই আসলে এরা আসে, কিন্তু এরা বেশি দিন টিকে থাকতে পারেননি, এদের আসলে আধিপত্য বেশি দিন ছিল না। তো এইটা আসলে অত লাগে না, অত একটু টুকটাক একটু দেখতে পারেন। কিন্তু শেরশাহ সম্পর্কে একটু দেখবেন যে আসলে তিনি বাংলা কত সালে জয় করেন এবং দিল্লি দখলটা তার কত সালে হয়, সেটা একটু দেখে নিবেন। আর এইটুকুই পড়লে হবে। এরপরে আপনারা যেটা দেখবেন যে সবচেয়ে বেশি আরেকটা বেশি জিনিস ছিল এরপরে, যেটা বাংলার মুঘল আমলের শাসন আমলটা যদি আপনারা দেখেন, সেই সময়ে আপনারা যদি লাস্টের কোয়েশ্চেনই দেখেন, সব কোয়েশ্চেনে একটা কমন কোয়েশ্চেনই থাকবে, যদি আমাদের ইতিহাস থেকে কোয়েশ্চেন আসে, অর্থাৎ বাংলার রাজনীতির মধ্যযুগ থেকে যদি আপনারা কোয়েশ্চেন পান, সেই সময় দেখবেন বারো বিয়াদের ব্যাপারটা একটু ইম্পর্টেন্ট ভাবে দেখা হয়। এবং বারো বিয়ার বিষয়ে আপনারা যদি দেখেন, তখন একটা আসলে বারো বিয়া বলতে আসলে তারা এই বাংলা যে রাজ্য, আমরা পুরাটাকে আগে চিন্তা করছিলাম যে পুরা বাংলাটাকে কতগুলো রাজ্যে তারা আসলে ভাগ করে নিয়েছিলেন, এবং ওই রাজ্য অনুযায়ী তারা একটা একটা রাজ্যে এই বারো বিহারা যারা ভূমি, মানে অনেক ভূমির মালিক ছিলেন, মানে বলাই যায় আর কি, যে আসলে তারা অনেক ল্যান্ডলর্ড ছিল। এই তারা আসলে জমিদারের কথার মতো করে তারা মুঘল ছিলেন, এই তারাই শাসন করতেন। এবং বারো বিঘা বলতে আসলে 12 জন ভূঁইয়া ছিলেন এমন না, বেসিক্যালি ভূস্বামীদের বা জমিদার বেসিক্যালি যারা ছিলেন তাদেরকে ভূঁইয়া বলতে, এবং তাদের সংখ্যা কিন্তু অগণিত ছিল। তো তারা বিভিন্ন সময় ইভেন তো তারা ব্রিটিশ আমলেও কিন্তু তারা তাদের রাজত্ব কায়েম করেছিলেন, অর্থাৎ তারা তাদের শাসনভার চালিয়ে গেছিলেন কিছু কিছু জায়গায়।
তাদের অবস্থান আসলে নিয়ন্ত্রিত অবস্থান কোন এলাকা ছিল এটা পরীক্ষা মাঝে মধ্যে আসে, যে বারবিয়াদের নিয়ন্ত্রিত অঞ্চল কোন কোন এলাকাগুলো বেসিক্যালি ছিল। আমরা যদি খেয়াল করি ইতিহাসে দেখবো, বাংলার যে ভাটি অঞ্চল আছে এই ভাটি অঞ্চলে বেসিক্যালি তাদের শাসন কার্য বেশি চালিয়েছিলেন। তাদের মধ্যে তাদের এই ভাটি অঞ্চল বলতে আমরা যেটা দেখি একটু গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনার যে আসলে বিধৌত এলাকাগুলো অঞ্চলগুলো, যেমন ঢাকা, ময়মনসিংহ, ত্রিপুরা। ত্রিপুরা বলতে আসলে ওই যে আমাদের আম, কুমিল্লার এই পার্টটাই বোঝানো হয় বেসিক্যালি। বা এবং সিলেটের নিম্নাঞ্চল যেটা আর কি, সিলেটের নিম্নাঞ্চল বলতে ওই সিলেটের সুনামগঞ্জের পার্টটা, ওই পার্ট গুলো তারা বেসিক্যালি ছিলেন। এবং তাদের জমিদারি স্থাপন শুরু করেন ইসা খানের পিতা সুলাইমান খান। এখান থেকে আপনারা যেটা পড়বেন বারুবিয়া থেকে, যে বারুবিয়াদের বিভিন্ন জনের নাম এবং তার এলাকা, অর্থাৎ তিনি কোন এলাকায় কাজ করেছেন, যেটা আপনাদের বেসিক ভিউতে 603 নম্বর পেজের একটা বক্স আকার দেওয়া আছে, শুধু এই বক্সটা পড়লেই হবে। হ্যাঁ, এই বক্সটা একটু পড়বেন। তার মধ্যে সবচেয়ে এইটা তো পড়বেন, একটু খেয়াল করে বেশি পড়বেন যেটা ইসাখা এবং মুসাখা, এই দুজন পড়লে মোটামুটি কাভার হয়ে যায়। পরীক্ষা আসলে ইসাকা এবং মুসাকা থেকে বেশি আসে। এবং বাকিগুলো একবার একবার করে একটু গো থ্রু করেন, এটুকুই হবে। এবং তাদের রাজধানী আসলে বেসিক্যালি কোথায় ছিল, তারা বিভিন্ন জায়গায় শাসন কার্য করলেও তাদের রাজধানী কিন্তু আবার ছিল সোনারগাঁতে, যেটা আমরা এখন বর্তমানে পানাম নগরী বা সোনার, আমরা যে নারায়ণগঞ্জে সোনারগাঁ দেখি সেটা। এটা একটু আপনারা খেয়াল করবেন। হ্যাঁ, যেমন আপনাদের আসলে সপ্তম বিজেএস একবার একটা কোয়েশ্চেন আসছিল যে 11 সিন্ধুর গ্রাম এর নামকরণ কারণ হলো, কি কারণ হলো আসলে। পূর্বে সেখানে মানে 11 সিন্ধু গ্রাম এর নামকরণের কারণ হলো পূর্বে সেখানে কি ছিল আসলে বেসিকলি, যে সেখানে আসলে 11টি নদীর সংযোগস্থল ছিল। এটা ওই এখানে যদি আপনারা বারবিয়াদের আমলে এটা ছিল, এরকম একটা প্রশ্ন এখানে ছিল। বারবিয়াদের আমলে এই শাসন আমলে ওই পার্টে একটু ছিল, এটা খেয়াল করবেন। তারপরে আসলে বাংলার মুঘল সাম্রাজ্যের আমলে আসলে একটা পার্ট শুরু হয়, যে আসলে সুবাহ নামে একটা জিনিস শুরু হয়। মানে এটা একটা প্রদেশ ছিল। সুবাহ মানে ওই যে আমরা বললাম না যে না, আমরা যেটা এখন সোনারগাঁ বলি সেটা ছিল তাদের রাজধানী। তো রাজধানীর আরো যে তাদের আমরা যদি সাব স্টেট হিসেবে চিন্তা করি, মানে ছোট যে স্টেট চিন্তা করি, তো স্টেট গুলোকে আবার তারা কতগুলো সুবাহে ভাগ করে। এবং এই সুবাহ চালু করেন সম্রাট আকবর। পরীক্ষা মাঝে মধ্যে আসে যে সুবাহ চালু করেন কে, সম্রাট আকবর। আপনার এটা পরীক্ষা দেখবেন, আসলে আপনার আনসার করবেন। এবং সোনারগাঁ বাংলার সুবাহর অন্তর্ভুক্ত হয় 1610 সালে। এবং ঢাকা বাংলার প্রথম রাজধানী হয় 1610 সালে। এটা পরীক্ষা কিন্তু আসে মাঝে মধ্যে, এটা খেয়াল করবেন। এটা একটু একটু ইন্টারলিঙ্ক করবেন, একটু অন্য জায়গায় পড়াশোনা একটু ইন্টারলিঙ্ক করে নিন। সোনারগাঁ বাংলার সুবাহর অন্তর্ভুক্ত হয় 1610 সালে, এটা খেয়াল করবেন। এবং চট্টগ্রাম বাংলা সুবাহর অন্তর্ভুক্ত হয় 1666 সালে। এটাও একটু খেয়াল করবেন, পরীক্ষা মাঝে মধ্যে এগুলো আসে, বুঝছেন, একটু খেয়াল করেন আপনারা নিবেন। এবং সমগ্র বাংলায় সুবাহদারের শাসন প্রতিষ্ঠা করেন সম্রাট জাহাঙ্গীর সুবাইদার ইসলাম, যেটা আমরা ইসলাম খান নামে চিনি। এবং ঢাকার যে দুলাইখাল আমরা দেখি, দুলাইখাল বা ঢাকার যে লোহার পুল দেখেন আপনারা, এটা কিন্তু আসলে তিনি, এবং ফতেহ সিকরি ইসলাম খান তিনি তিনি আসলে নির্মাণ করেন। তো আপনারা যদি সুবাহ থেকে পড়তে যান, সুবাহ দেখার সময় আপনারা মীর জুমলা এবং ইসলাম খান, আপনারা যদি বেসিক বইয়ের 604 নম্বর পেজে দেখেন, এই দুইটা। আর শায়েস্তা খান সম্পর্কে আপনারা একটু পড়লে হবে, আর কিছু লাগবে না। এখানে আপনারা এই চারজনকে একটু ভালো করে পড়বেন। হ্যাঁ, তার মধ্যে ইসলাম খান এবং শায়েস্তা খানটাকে বেশি ইম্পর্টেন্স দিয়েন। আর মীর জুমলাকে একটু পড়তে হবে এই কারণে, কারণ ছিল তিনি তার আমলে কিছু জিনিস তিনি নির্মাণ করেন। যেমন পরীক্ষা আসে ঢাকা গেট কার আমলে নির্মাণ করা হয়, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতেই পড়ে, আপনারা খেয়াল করেছেন হয়তো অনেকে। আহ, ঢাকাকে নির্মাণ করেন মীর জুমলা আমলে। এবং আমরা পাগলা সেতু বা যেটা শুনি সেটা তার আমলে ছিল, সেটা একটু আপনারা খেয়াল করবেন, এগুলো পরীক্ষা মাঝে মধ্যে একটু দেয়। সো আপনারা ইসলাম খান এবং মীর জুমলা এবং শায়েস্তা খান সম্পর্কে আপনারা এখানে পড়লে বাকিটা কাভার হয়ে যাবে। এবং তাদের আসলে এইটুকু বললেই হয়ে যাবে আশা করি। তারপরে তাদের আমলের পরেই শুরু হয় নবাবী শাসন, যেটা আসলে বেশি দিন ছিল না, মোটামুটি 57 বছরের মতো ছিল। যেটা সময়কাল শুরু হয় 1700 সালে, আর 1757 সালে শেষ হয় বাংলাদেশের স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে। তো আমরা যদি নবাবী আমলের দেখি, নবাবী আমলে আসলে নবাবী আমল শুরু করেন নবাব মুর্শিদ কুলি খান। উনার সম্পর্কে ওই জায়গায় একটু, উনার সম্পর্কে পরিচিতি একটু আপনারা নিতে পারেন। তবে তিনি তাকে একটা একটা উপাধি দেওয়া হয়, তাকে একটা উপাধি দেন নবাব মুর্শিদ কুলি খানকে, কর তলব খান, যেটা আওরঙ্গজেব দেন। এটা মাঝে মধ্যে পরীক্ষা আসে, আপনি একটু এই উপাধিটা একটু খেয়াল করে রাখবেন। এটা ছিল এটা। আর তারপর হচ্ছে আপনারা নবাব আলীবর্দী খান সম্পর্কে একটু পড়বেন, নবাব সিরাজউদ্দৌলার নানা। সো উনার উনার ব্যাপারে মাঝে মধ্যে একটু পরীক্ষা আসে, আর জাস্ট একটু পড়ে নিবেন, উনার সম্পর্কে একটু পড়লে হবে, জাস্ট গো থ্রু করবেন। তবে তার একটা অন্যতম একটা অবদান ছিল, তিনি বর্গী মানে মারাঠি দস্যুদের, মারাঠি এক ধরনের দস্যু ছিল তখনকার সময়, যাদেরকে বর্গী বলা হতো, এদেরকে তিনি দমন করতে পেরেছিলেন। এটা পরীক্ষা আসে যে বর্গী মারাঠি দস্যুদের দমন করেছিলেন কে, নবাব আলীবর্দী খান। এটুকু একটু পড়লে হবে। এরপরে আছে আমাদের সেই করুণ ইতিহাসের
পরিণতির শিকার যে নবাব, বাংলার শেষ স্বাধীন নবাব নবাব সিরাজউদ্দৌলা, তার সম্পর্কে আমাদের পড়তেই হবে। তাকে না পড়লেই নয়, পরীক্ষায় যদি ওই নবাবী আমল থেকে কিছু আসে, তিনি আসবেনই, আসেন, মোটামুটি তিনি আসেন অনেকবার। সো তাকে একটু, আমার মনে হয় এইখানে বেসিক বিউতে 607 নাম্বার পেজে যা আছে তার সম্পর্কে পুরোপুরি ভাবে পড়তে হবে। এইখানে পড়তে গিয়ে তিনাকে পড়তে হবে, এবং তার সাথে যারা কনস্পাইরেন্সি করছে, তার খালা ঘসিটি বেগম, এবং তার যে দেওয়ান ছিলেন রাজবল্লভ, মীর জাফর, শৌকত জং, উমি চাঁদ, তাদের সবাইকে পড়তে হবে। আপনারা এই জায়গাটা একটু খুব ভালোভাবে পড়বেন। আম, এবং একটা আরেকটা জিনিস, মাঝে মধ্যে আসলে মীর জাফরের পুত্র মিরানের নির্দেশে যে মোহাম্মদী বেগ কর্তৃক পাটনা যাওয়ার পথে খুন হন, এই ব্যাপারটা একটু খেয়াল করবেন যে আসলে তাকে খুন করে কি। তাকে কিন্তু ব্রিটিশরা খুন করেন না। হুম। তাকে কিন্তু খুন করে যারা আসলে মোহাম্মদী বেগের নীতি, মানে মোহাম্মদী ব্যাগে তাকে খুন করেন। এটা আসলে একটু পরীক্ষা মাঝে মধ্যে আসে যে মীর জাফর মীর জাফর কার হাতে হত্যার শিকার হন, মোহাম্মদী ব্যাগ, এটা একটু খেয়াল করবেন। এবং তার আমলে অন্যতম জিনিস যেগুলো ছিল, তার কিছু দুর্গ ছিল, আলীনগর দুর্গ এবং কাশিম বাজার দুর্গ, যেটা ফোর্ট উইলিয়াম দখল করে। বেসিক্যালি পরে ফোর্ট উইলিয়াম কলেজ বানায়। ইংরেজদের আসলে পরে শাসন কার্য চালানোর হেড অফিস যেখানে হয়। সো এটা একটু খেয়াল করবেন, পড়বেন। এবং তিনি আসলে ক্ষমতা গ্রহণে তার বয়সটা কত সালে হয়, তিনি মানে যদিও 22 বছর সামথিং 7 মাস মতো ছিল তার যখন শাসনভার গ্রহণ করে, তখন তার বয়স ছিল 22 বছর 7 মাসে আশেপাশে, কাছাকাছি কিছু একটা। মতান্তরে তাকে 23 বছর ধরা হয়। এটা একটু খেয়াল করবেন। এবং তার দুর্গ, কাশিমবাজার দুর্গ যে দখল, এই দখলটা একটু আপনারা একটু পড়বেন। এটা আসলে ডেট সমাজের মধ্যে আসে। হুম। এটা এবং তারপরে তাকে যদি আপনারা পড়তে চান, নিশ্চয়ই পলাশী যুদ্ধ পড়তে হবে। তো পলাশী যুদ্ধ তো আমাদের যে 200 বছর ইংরেজদের শাসন আমাদের আমাদেরকে শাসিত হয়েছে, যেই যুদ্ধের মাধ্যমে আমাদের এই পরাজয় বরণ করতে হয়, 200 বছর আমাদেরকে শাসিত হইতে হয়। সেই যুদ্ধের সম্পর্কে আমাদের আসলে খুঁটিনাটি ভালোই ভাবে পড়তে হবে। মাঝে মধ্যে পলাশী যুদ্ধ সম্পর্কে আসে, এবং খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। এবং এটা আপনারা সবাই জানেন যে পলাশী যুদ্ধ কত সালে হয়, কত তারিখে হয়, এবং 23শে জুন 1757 সালে, এটা একদম মুখস্থ রাখতে হবে। মাঝে মধ্যে সাল আসে, মাঝে মধ্যে ডেট আসে, এবং কোন নদীর তীরে হয় এবং কোথায়, এটা যদি আমরা এক্স্যাক্টলি বলতে পারলে কোথায়, পশ্চিমবঙ্গ, ভারতে, এটা আসলে একটু পড়তে হবে। এগুলো একটু আপনারা খেয়াল করে পড়বেন, হ্যাঁ। এটা পড়লে আমাদের মনে হয় এই জায়গাটা কাভার হয়ে যাবে। এই ছিল। এবং আপনারা যেটা পরে পড়বেন, একটু আপনারা দেখবেন বেসিক ভিউ 608 নম্বর পেজে একটা ম্যাপ দেওয়া আছে, হ্যাঁ, যে আসলে তার সাথে যে পলাশির যুদ্ধটা কিভাবে কিভাবে হয়। আপনারা একটু কিউরিওসিটি জায়গা থেকে একটু 2-4টা মিনিট এখানে একটু ব্যয় করেন, আসলে ভালো লাগবে যে আসলে কার অবস্থান কোথায় ছিল, মানে একটু ইতিহাস বুঝলেন আর কি, ভালো লাগবে এটা। আর এরপরে আপনারা মীর কাসিম সম্পর্কে জাস্ট একটু পড়ে নিবেন, আর কিছু না। বক্সারের যুদ্ধের সময় তিনি আসলে ইংরেজ সেনাপতি ছিলেন, এইটুকু মাঝে মধ্যে আসে। এবং তিনি জমির যে জরিপ ব্যবস্থা, এটা তিনি করেন আসলে তখন ব্রিটিশরা আসার পরে, মানে ব্যবস্থা সংস্কারটা তিনি করেন। এবং এরপরে আমরা বক্সারের যুদ্ধটা একটু পড়তে হবে, কারণ এই সময়ে এই আমাদের যে ফকির সন্ন্যাসী যারা ছিল, ব্রিটিশদের বিরুদ্ধে সময়ে সময়ে যারা বিদ্রোহ করার ট্রাই করেছেন, তিতুমির থেকে শুরু করে ফকির সন্ন্যাসী বা হাজী শরীয়তুল্লাহ বা যারা করেছেন, তাদের মধ্যেও এক ধরনের, তাদের সময়ে যে ফকির ফকির সন্ন্যাসীরা ছিলেন, মীর কাসিম যখন বক্সারের যুদ্ধ ইংরেজদের বিরুদ্ধে করেন, তখন তিনি ফকির সন্ন্যাসীদের সাহায্য প্রার্থনা করেন, এবং ফকিরা তাকে সহযোগিতা করেনও। বাট আলটিমেটলি হয়তো যুদ্ধে পরাজয় বরণ করতে হয়। তো এইগুলো পাবেন। এবং আপনাদেরকে জন্য সবচেয়ে বিষয় যেটা ইম্পর্টেন্ট, যে বিষয়টা হচ্ছে 608 নম্বর পেজে একদম লাস্টে দেখবেন, মনে রাখুন জায়গাটি দেওয়া আছে, বাংলার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খান, বাংলার শেষ স্বাধীন নবাব নবাব সিরাজউদ্দৌলা, বাংলার শেষ নবাব। খেয়াল করেন, এখানে কিন্তু একটা কোয়েশ্চেন মাঝে মধ্যে আসে যে বাংলার শেষ স্বাধীন নবাবকে, তখন কিন্তু নিঃসন্দেহে নবাব নবাব সিরাজউদ্দৌলা। কিন্তু যদি কোয়েশ্চেন আসে যে বাংলার শেষ নবাবকে, বাংলার শেষ নবাব কিন্তু নবাব নাজিমুদ্দৌলা। হ্যাঁ। তিনি কিন্তু আরো পরে, অনেক পরে মারা যান, অর্থাৎ আহ আহ, তিনি ইংরেজ আমলেও তিনি কিন্তু নবাব ছিলেন। ইংরেজরা কিন্তু আহ পলাশী যুদ্ধ জয়ী হয়ে যে পুরা সব দখল করতে পারছিলেন এমন না, তারা কিন্তু জাস্ট ফোর্ট উইলিয়ামের আশেপাশে অর্থাৎ কলকাতা এই পাশটা শুরু করেন, এবং পরে আস্তে আস্তে তাদের বিস্তার হয়, এবং এক পর্যায়ে পুরা ভারতীয় উপমহাদেশ সব পুরাটাই নিয়ে নেয়। তো এটা আর কি খেয়াল করবেন, এই জায়গায় পরীক্ষা মাঝে মধ্যে আসে। এবং বাংলার স্বাধীন চেতা নবাব মীর কাসিম যদিও নওয়াব সিরাজুল্লাহর সাথে মানে আমরা যেটা বাংলা ভাষা বলি বেইমানি বলা যায়, সে সেটা করে কনস্পাইরেন্সি করে সে ক্ষমতায়, ব্রিটিশদের সাথে একটা যোগসাজশ করে ক্ষমতায় আসে। কিন্তু আসার পরে সে আবার স্বাধীন চেতা হওয়া শুরু করে, অর্থাৎ ব্রিটিশরা যখন তার সাথে তার ক্ষমতার তার মানে তার রাজ্য পরিচালনায় বা নবাবী শাসন চালানোর ক্ষেত্রে
বিভিন্ন জায়গায় মানে কন্ট্রিবিউশন করা ট্রাই করে, বা সামটাইমস দেখা যাচ্ছে যে নবাবকে তারা বাইপাস করে তারাই কর্তৃত্ব করার ট্রাই করছে, তখন নবাব বুঝে যায় যে সামহাও তাদেরকে এখান থেকে দমাইতে হবে, দমন করতে হবে। সেই দমন করতে গিয়ে তিনি স্বাধীনতা দেওয়ার চেষ্টা করেন, এবং এক পর্যায়ে যে তার সাথে যে বক্সারের যুদ্ধ হয়, আলটিমেটলি সে 1767 সালে হয়, এবং তিনি এখানে পরাজয় বরণ করেন এবং তার মৃত্যুবরণ হয়। তো এইটা একটু খেয়াল করবেন আর কি। আমার আমার আপনার কাছে আমার লাস্টে যেটা বলতেছিলাম যে আপনারা 608 নম্বর পেজে মনে রাখুন পার্টটা, চারটা জিনিস খুব ভালোভাবে মনে রাখবেন, এটা মাঝে মধ্যে আসে। এবং মাঝে মধ্যে আসে আসলে আহ এগুলো পড়লেই হবে। তারপরে হচ্ছে আসলে মুঘল আমলের উপমহাদেশে যখন মুঘল শাসক ছিল, অর্থাৎ পলাশি যুদ্ধ হওয়ার পরে ইংরেজরা এদিকে তাদের আধিপত্য বিস্তার শুরু করে ঠিকই, কিন্তু উপমহাদেশে অর্থাৎ ভারতীয় উপমহাদেশে দিল্লি সালতানাত ওই জায়গায় কিন্তু মুঘল সম্রাট ঠিকই ছিলেন, এবং দিল্লি সালতানাত ছিল। এবং সেই সময়ে ওইখানে যিনি ছিলেন তাদের মধ্যে আমরা একটু দিল্লি সালতানাত একটু পড়তে হবে। আপনারা যদি বেসিক বই 610 নম্বর পেজে যান, সেখানে দেখবেন মুঘল উপমহাদেশে মুঘল শাসকরা ছিলেন 1526 থেকে 1540, মাঝখানে তারা আবার হারিয়ে ফেলেন। আবার 1555 থেকে 1857 সাল পর্যন্ত ছিলেন। অর্থাৎ আমরা যদি দেখি যে আহ 1757 সালে ব্রিটিশরা ক্ষমতা ঠিকই আসে, কিন্তু ইন দ্য মিন টাইম যে মুঘল শাসক যারা ছিলেন তাদের রাজ্য, তারা যে জায়গায় শাসনভার কার্য চালাচ্ছিলেন, সেই জায়গায় তাদের ঠিকই শাসন ছিল। হয়তো আমরা এই পশ্চিমবঙ্গে আমরা হারিয়ে ফেলেছিলাম, নবাবী শাসনের জায়গাটা দখল করেছিল। 1857 সালে যখন সিপাহী বিদ্রোহ হয়, ওই বিদ্রোহের মাধ্যমে দ্বিতীয় বাহাদুর শাহ রাজা, মানে মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ, উনার পতনের মাধ্যমে মুঘল শাসন, মানে শাসকদের শেষ শাসন আমল অবসান ঘটে। তো সেইখান থেকে আপনারা যদি দেখেন দিল্লির সালতানাত আছে 610 নম্বর পেজে, এটা আপনারা একটু পড়বেন, এটা পড়তে হবে। বাংলায় মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আকবর ছিলেন। আকবর তো হচ্ছে মুঘল সাম্রাজ্যের, মানে যদি বলেন যে ওই পার্টের, ওই ইতিহাসের একটা অন্যতম পার্ট তিনি দখল করে আছেন। সো আকবরকে একটু বেশি ভালো করে পড়তে হবে, পরীক্ষায় মাঝে মধ্যে আকবর সম্পর্কে আসে। এবং ওই সময়ে যদি পরীক্ষায় আবার ওইটাও আসে যে সর্বশেষ সম্রাট কে ছিলেন, মুঘল সম্রাট, এটা আপনারা জানেন আবু জাফর সিরাজউদ্দিন মোহাম্মদ বাহাদুর শাহ, মানে যেটা আমাদের ঢাকায় একটা বাহাদুর শাহ পাহাড় আছে, ওটা আপনারা একটু পড়বেন। এবং যদি বলে যে আধিপত্য, ওই যে আমি মাঝখানে বলেছিলাম যে তাদের আধিপত্য চলে যায় এবং এটা আবার পুনঃপ্রতিষ্ঠিত হয়, এই পুনঃপ্রতিষ্ঠিত করেন দ্বিতীয় শাহ আলম। তো এইটুকু একটু পড়তে হবে, মানে হচ্ছে যে দিল্লি সালতানাত থেকে এই জায়গাটা আপনি একটু পড়বেন। আর মুঘল আমলের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল, এই ঘটনাগুলো থেকে 1526 সাল থেকে শুরু করে 1857 সাল পর্যন্ত, এবং এগুলো খুবই স্পেসিফিক। আপনার এখানে ডিটেলস পড়ার কিছু নেই, এখানে যে আপনি স্পেসিফিক পড়বেন যে যেমন পানিপথের প্রথম যুদ্ধ যেটা হয়, যে আসলে 1526 সালে পানিপথের যুদ্ধ ইব্রাহিম লোদিকে পরাজিত করে বাবর মুঘল শাসন পত্তন করে। এটা আপনারা একটু পড়বেন 1556 সালে কি হয়েছিল। এবং 1540 থেকে 1555 সাল সময় পর্যন্ত মুঘলরা ক্ষমতায় বাহির ছিল। আমি যেটা আপনাকে বলেছিলাম, আপনাদেরকে একটু আগে বলেছিলাম যে তাদের ক্ষমতা কিন্তু শাসন আমল কিন্তু 1526 থেকে 1540 ছিল, কিন্তু মাঝখানে তারা আবার পারেনি, এবং 1550 সালে আবার তারা রিগেইন করে, তারা তাদের ক্ষমতা আবার পায়। সেই জায়গাটা আসলে কেন ছিল, ওই যে শেরশাহ, আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে বলেছিলাম যে শেরশাহ শাসন আমলে তাদের এই জায়গাটা তারা হারিয়ে ফেলে। আফগান শাসন আমল ছিল যখন, আফগানরা এসে তখন দখল করেছিল, এবং আফগান আবার চলে যায়। তো 1540 থেকে 1555 সাল পর্যন্ত একটু খেয়াল করতে হবে, এই জায়গায় 15 বছর। আবার 1556 সালে আবার পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়, এবং এই যুদ্ধে আকবর আবার জয় লাভ করে। 1576 সালে রাজমহলের যুদ্ধ বা আকবরের বাংলা জয় ঘটে। আকবর পুরাই যে আহ বাংলা জয়, তখন এটা হয়, এটা খেয়াল করতে হবে। এবং 1600 সালে এবং কিছু ঘটনা ঘটে, বাংলায় ইংরেজদের আমল ঘটে, ইংরেজদের আগমন ঘটে। এবং 1610 সালে ঢাকায় রাজধানী স্থাপন, আমি আপনাদেরকে আগে বলেছিলাম যে পরীক্ষা মাঝে মধ্যে আসে, যে পরীক্ষা এটা ভেরি কমন একটা কোয়েশ্চেন আসে এরকম, যে ঢাকা এই পর্যন্ত বাংলা রাজধানী কয়বার হয়েছে, 5বার হয়েছে। আবার পরীক্ষা মাঝে মধ্যে এটাও আসে যে ঢাকা বাংলার রাজধানী তখন কত সালে হয়। সেটা আপনাদের এটা মাথায় রাখতে হবে, 1610 সালে ঘটে ঢাকা বাংলার প্রথম রাজধানী হয়। তো এই ঘটনাগুলো আপনারা একটু পড়বেন, হ্যাঁ, পড়লে হবে, এই বক্সটা পড়লে হবে। 611 নম্বর পেজের উপরের যে বক্সটা, মুঘল আমলের গুরুত্বপূর্ণ ঘটনা, এই বক্সটা পড়লে হবে। তারপরে মুঘল শাসকদের কিছু প্রাথমিক পরিচয় ছিল, সেখানে আপনারা আহ সম্রাট বাবর, তার প্রকৃত নামটা পরীক্ষায় মাঝে মধ্যে আসে, সম্রাট বাবর, সম্রাট আকবরের নাম আসে, আপনারা একটু পড়বেন। সম্রাট আকবর, সম্রাট বাবর পড়লে হবে। এবং তাদের আসলে আকবর এবং বাবর এবং হুমায়ুনের তাদের সমাধিস্থল তিনটা একটু পড়বেন। বাবরের সমাধিস্থল হচ্ছে কাবুলে, আফগানিস্তানের কাবুল। হুমায়ুনের সমাধিস্থল হচ্ছে দিল্লিতে। আকবরও কিন্তু হচ্ছে আগ্রার সিকান্দ্রায়। তো এগুলো একটু পড়বেন, এবং তাদের রাজধানী কোথায় ছিল এটা একটু পড়তে হবে, হ্যাঁ।
বাবর এবং হুমায়ুনের রাজধানী কিন্তু ছিল আগ্রাতে। আর শুধুমাত্র আকবর তার রাজধানী সরিয়ে ফতেহপুর স্বীকৃতি নিয়ে গিয়েছিলেন। এইটুকু পড়লে হবে, আর বাকিগুলো জাস্ট এই তিনটে একটু ভালো করে পড়বেন, বাকিগুলো একটু একটু করে এনে দেখবেন। এবং মজার বিষয় হচ্ছে মুঘল আমলের কয়েকটি বিখ্যাত গ্রন্থ রচিত, ওই যে ওই সময় কিছু জিনিস আসছিল আহ আহ, আকবর নামায়, মানে তখন যারা শাসক ছিলেন তারাই তাদের শাসন কার্যের সময়ে তাদের যা অর্জন, তাদের পজিটিভ জিনিসগুলো মানুষের কাছে, ইতিহাসের পাতা বা মানুষের কাছে রাখার জন্য তারা তখন মানুষের, যেটা আমরা বলি যে অটোবায়োগ্রাফি, যা মানে যেটা বলে যে আত্মজীবনী, তো আত্মজীবনী গুলো তারা লিখে গিয়েছেন, এবং এগুলো তারা তখনকার সময় নিজে লেখেন নাই, কারো মাধ্যমে লেখাইছেন, তারা ওইটার জন্য আসলে অ্যাপয়েন্ট করেছেন কোন একজনকে, এবং এটা লিখতেন। তো ওই তাদের গ্রন্থগুলোর মধ্যে আছে তুজুকি বাবরি বা বাবরনামা। তো এটা রচয়িতা কে, যদিও লেখা আছে জহিরুদ্দিন মাহমুদ বাবর, বাবর নিজেই লিখেছে। তো এটা আমরা যদি একটু ইতিহাসে ডিপলি দেখি, হয়তো তিনি লিখেছেন বলে তিনি হয়তো লিখছেন, কিন্তু কিছু পৃষ্ঠপোষকতা অন্য জন ছিলেন। এনিওয়েজ, আমাদের পরীক্ষায় আসলে আমরা এটি লিখবো। হুমায়ুন নামা আছেন, গুলবদন বেগম হুমায়ুন নামা লিখেছেন, অর্থাৎ সম্রাট হুমায়ুনকে নিয়ে লিখেছেন, তার জীবনী নিয়ে। আইনি আকবরী আবুল ফজল, এটা পরীক্ষায় বারবার আসে, আইনি আকবরী, আইনি আকবরী, বুঝছেন। বঙ্গ শব্দের প্রথম উৎপত্তি কোথায় হয়, কোথায় পাওয়া যায়, বঙ্গ শব্দ উৎপত্তি বলছি, বলাটা ভুল হবে, সরি। বঙ্গ শব্দটি প্রথম কোথায় পাওয়া যায়, কোন গ্রন্থে পাওয়া যায়, এটা আবুল ফজলের আইনি আকবরীতে পাওয়া যায়, এটা একটু খেয়াল করবেন। আকবর নামও আবুল ফজল লিখেছেন। আবুল ফজল ছিলেন সম্রাট আকবরের প্রধানমন্ত্রী। তারপরে তবাকতি আকবরী, এটা একটু দেখবেন। মানে আলটিমেটলি হচ্ছে যে এই সময় বিখ্যাত গ্রন্থগুলো একটু দেখেন, তার মধ্যে আকবর, হুমায়ুন নামা এবং বাবর নামা মাস্ট আসবে, পরীক্ষা আসে, একটু খেয়াল করবেন, হ্যাঁ। এবং পরের পেজে আপনার যদি 612 নম্বর পেজে দেখেন, আমরা মনে হয় আজকে মুঘল সম্রাট দিয়ে শেষ করে আমাদের ক্লাস আজকে একটু আমরা কোয়েশ্চেন আনসারে চলে যাব, বাকিগুলো পরে আমরা একটু পরের ক্লাসে পড়বো, হ্যাঁ। তো আমরা যদি দেখি যে মুঘল সম্রাটদের অনেক অবদান ছিল, তাদের মধ্যে আমরা যদি সম্রাট বাবর এবং সম্রাট আকবরকে একটু দেখি। সম্রাট আকবর মুঘল সম্রাট আমলে বেসিক্যালি তারই অবদান সবচেয়ে বেশি, এবং সেই পুরো ইতিহাসের পাতা যেটা সবচেয়ে বেশি সময়টা দখল করে রাখছেন সেই। তো আমরা বাবরের সময় যদি দেখি, বাবরের সময় উল্লেখযোগ্য যদি আমরা পড়তে যাই, তাহলে পানিপথের প্রথম যুদ্ধটা আমরা একটু পড়বো। এবং তার আসলে তিনি জাতিতে কি ছিলেন, তার বীরত্ব কি, তিনি পানিপথের প্রথম যুদ্ধে জয়লাভ করেন, এটুক করলে হবে। এবং তিনি আসলে, যে আমরা যেহেতু একটা আমাদের কিছু রিসেন্ট একটা ইস্যু আছে যে অযোধ্যার বাবরি মসজিদ, তো উত্তরপ্রদেশে বাবরি মসজিদে কিন্তু এই সম্রাট বাবর, মুঘল সম্রাট বাবরই নির্মাণ করেন। সো এটা একটু রাখতে হবে। এবং উপমহাদেশে যে আমরা কামান যে দেখি, এখন যুদ্ধে কামান ব্যবহার করে, যদিও এখন কামানের পরিমাণ ব্যবহার কমে যাচ্ছে, উপমহাদেশে প্রথম কামানের ব্যবহার কিন্তু শুরু করেন এই বাবর। তিনি তার উপমহাদেশে কামানের শুরু করেন, এবং তার আত্মজীবনী ছিল যে এই যে বাবরনামা বা তুজুকি বাবরি, সেটা পড়বেন, আপনারা একটু খেয়াল করবেন। এবং আহ তার সময় পানিপথের যুদ্ধ, প্রথম যুদ্ধটা যেটা, এটা একটু আপনার কিউরিওসিটি নিয়ে একটু পড়ে নিন। এখানে বেসিক ভিউ 612 নম্বর পেজে দেওয়া আছে, পানিপথের প্রথম যুদ্ধ, এইটুকু পড়ে নিন। এটা হয়তো ইতিহাস সম্পর্কে একটু জানলেন, পরীক্ষায় যেটুকু একটু টুকটাক একটু আসতে পারে, বাট পুরো না পড়ে নিবেন। দেন হচ্ছে হুমায়ুন, হুমায়ুন নিয়ে আমার মনে হয় এত পড়তে হবে না। হুমায়ুন নামা কে লিখেছে সেটা পড়লে হবে। আপনার আকবরকে খুব ভালো করে পড়তে হবে। আকবর ইজ দ্য ক্রেন টপিক অফ মুঘল সম্রাট। ওই সময় যদি আপনার মুঘল সম্রাট থেকে কোনো কোয়েশ্চেন আসে, ধরে নিতে হবে আকবর একটা ক্রিম টপিক, তার থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা বলাই যায় 100%, না বলা ঠিক হবে না, বাট 99% আমার মনে হয়। যদি কোনো কোয়েশ্চেন করতে চান মুঘল আমল থেকে, তাহলে এটা করবেনই। সো আপনারা আকবরকে একদম ভালোভাবে পড়ে ফেলতে হবে। তার আমলের কিছু তার অভিভাবক কারা ছিলেন, বৈরাম খাঁ। এবং তার আমলে পানিপথের যুদ্ধ ঘটে, এবং পানিপথের যুদ্ধে তার প্রধানমন্ত্রী, আফগান প্রধানমন্ত্রী কে ছিলেন, এবং তার সেনাপতি কে ছিলেন, এটাও একটু খেয়াল করবেন। এবং বাবর আরেকটা যে কাজ করেছিলেন, দিন-ই ইলাহি নামে একটা ধর্মচর্চা করতেন, এবং ওই ধর্মের অনুসারী কারা ছিলেন, কতজন ছিলেন, সেটাও পরীক্ষা মাঝে মধ্যে আসে। এবং তার দিন ইলাহি ধর্মের সবাই আসলে কারা মানে অংশগ্রহণ অনুসারী ছিলেন, মনে হয় 18 থেকে 19 জন। অনেকে আবার মতান্তরে 12 জন বলে, বাট পরীক্ষা যদি অপশন দেয় 18 থেকে 19 জন, আমার মনে হয় মাঝে মধ্যে পরীক্ষায় আসে 18 জন আসে, স্পেসিফিক সংখ্যাটাই আসে অনেক সময়। তো সেই সংখ্যাটা আপনারা আসলে হয়তো পারবেন। আর তার আমলে আপনারা ওই যে মন্ত্রিসভাটা মনে রাখবেন, মন্ত্রিসভাটা খুব ইম্পর্টেন্ট, এটা আসে। তার আমলে প্রধানমন্ত্রী ছিলেন আবুল ফজল, অর্থমন্ত্রী ছিলেন টুডুর মল, এবং সেনাপ্রধান ছিলেন মানসিংহ। আপনারা যে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা যে দেখেন, কর আরোপ, এটা যদিও আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় কর আরোপ করার ব্যাপারটা সিস্টেমে আসছে, কিন্তু এই আকবর তার আমলে কিন্তু আসলে কর আরোপ করেছিলেন। এই টুডুর মল এই কর আরোপ ব্যবস্থার সিস্টেম চালু করেন। কিন্তু এটা এরকম, মানে আমরা যে একটা সিভিলাইজড ওয়েতে দেখছি, সেই সিভিলাইজড ওয়েতে ছিল না, এটা একটা হয়তো অন্য একটা ফর্মেটে ছিল। বাট তখন তারা করার আর মানে কর নিতেন বিভিন্ন ভাবে। তা আপনারা এই আকবরকে ভালোভাবে পড়বেন। আকবরের রাজমহলের যুদ্ধ হয় একটা, সেটাও পড়বেন। এবং
আরো বড় একটা বিষয় হচ্ছে এই যে জিজিয়া কর, দেখবেন এটা একটু পড়েন, মাঝে মধ্যে পরীক্ষা আসে যে জিজিয়া কর কে মানে ওই সময় রহিত করেন সব্বার আকবর। আবার এটার পরে চালু করে যদিও আওরঙ্গজেব। এটা এটা পরীক্ষা দেখবেন, কারণ ইতিহাসে এটার একটা আসলে ম, একটা গুরুত্ব রয়েছে জিজিয়া কর রহিতকরণটা। এটা আপনার পড়লে বুঝে যাবেন কেন, কি কারণে এটা ধার্য করেছে এবং কেন রহিত করেছে। এবং বাংলা বর্ষপঞ্জি আমরা কিছুদিন আগে আমরা নিজেরা জানি যে আমাদের জাতীয় দিবসগুলো একসাথে উদযাপন করার জন্য, অর্থাৎ ইংরেজি এবং বাংলা একসাথে অ্যাডজাস্ট করার জন্য আমরা কিন্তু আমাদের এই বাংলা বর্ষপঞ্জি একটু চেঞ্জ করা হয়েছে। অর্থাৎ বাংলা মাস আগে যেটা 30-এ ছিল সেটাকে 31-এ করা হয়েছে। এবং একটু চেঞ্জ আসছে, আপনারা নিশ্চয়ই জানেন। যেমন আমরা দেখি এখন পয়লা বৈশাখ প্রতি বছর 14ই এপ্রিল হয়। এবং আমরা যদি দেখি আমাদের বসন্ত, আমরা দেখি যে 14ই বসন্ত তো আমাদের 14ই ফেব্রুয়ারিতে আমাদের বসন্ত পড়ে। মানে হচ্ছে যে আমরা 14ই ফেব্রুয়ারিতে সবসময় বসন্ত হয়। আগে কিন্তু একটা দিন গণে ওই যে আমাদের যে ইংরেজি সনটা দেখি 29 বা 28 ফেব্রুয়ারি বা 29 ফেব্রুয়ারি হলে এদিক সেদিক হইতো, কিন্তু এখন একসাথে হয়ে যাচ্ছে। সো এই সালটা নিয়ে আসলে বাংলা বর্ষপঞ্জি প্রথমে এই প্রবর্তন করেন আমাদের সম্রাট আকবর। এটা আপনারা একটু খেয়াল করবেন, এটা আসে পরীক্ষায়। এবং বাংলা বছর আরবি বছর থেকে কয়দিন কম, এগুলো তার মানে এগুলো টুকটাক আপনারা দেখতে পারবেন। হ্যাঁ, আপনারা একটু পড়বেন। এবং আরেকটা হচ্ছে যে বাংলা এই যে এই মুঘল সম্রাটদের মধ্যে আরেক প্রেমিক পুরুষ সম্রাট শাহজাহান, এর ইনাকে নিয়ে একটু পড়তে হবে, কারণ তিনি অনেক সুন্দর সুন্দর নিদর্শন রেখে গেছেন। আমরা যদি যে দেখি বিভিন্ন সময়ে যে দিল্লির যে বর্তমানে আমরা বড় বড় ভবন দেখছি, বা আমরা যে আগ্রার তাজমহল দেখছি, উম, তিনি তো সে করেছেন। সো তার সম্পর্কে একটু পড়তে গেলে বলতে হবে যে আসলে তার সম্পর্কে জাস্ট তার বিভিন্ন নির্মাণ গুলো পড়বেন, তাজমহল, ময়ূর সিংহাসন, দিল্লির জামে মসজিদ, দিল্লির যে লাল কেল্লা আছে, খাসমহল, শীষমহল, এগুলো জাস্ট পড়লে হবে। মাঝে মধ্যে পরীক্ষায় তার নির্মাণ জিনিস নিয়ে আসে। আর অন্যগুলোতে আসলে তার কন্ট্রিবিউশন এগুলো উল্লেখযোগ্য উল্লেখযোগ্য হওয়ার মতো না। বাট তার ডাকনামটা মাঝে মধ্যে আসে, যে সম্রাট শাহজাহানের ডাকনামটা কি ছিল, খুররাম। এটা আপনারা একটু খেয়াল করবেন, হ্যাঁ, একটু খেয়াল করে একটু পড়বেন। এটুকুই আমার মনে হয়। আর হচ্ছে দ্বিতীয় শাহ আলমকে একটু পড়েন। আওরঙ্গজেবটাকে আপনারা পড়তে পারেন, যে বেসিক বই 614 নম্বর পেজে আপনারা একটু খেয়াল করবেন। সেখানে তাকে ডাকা হতো আমিরুল মুমিনিন, কারণ হচ্ছে তিনি আসলে এই সম্রাটদের মধ্যে, মুঘল সম্রাটদের মধ্যে সবচেয়ে যিনি আসলে ইসলামী নীতি চালু করে ইসলামী অর্থনীতি চালু করেছেন এবং ইসলামী নীতি একটু মেনে চলার ট্রাই করতেন। তিনি হয়তো মানে বিভিন্ন বই পুস্তকে যেটা লেখা আছে, তিনি আহ যেটা করতেন যে আসলে রাষ্ট্রীয় কোষাগার থেকে তিনি ব্যক্তিগতভাবে খরচ কম করতেন। এবং তিনি নিজের দৈনন্দিন জীবন নির্বাহনের জন্য নিজে ব্যবসা করতেন, এবং টুপি ব্যবসা বা কিছু একটা তিনি ব্যবসা করতেন। এই ব্যাপারটা একটু খেয়াল করবেন। এবং তিনি বিক্রি করতেন, টুপি ও কোরআন বিক্রি করতেন। তো এটা একটু খেয়াল করবেন। তাকে জিন্দা পীর বা জিন্দা ইয়া বলা হতো সামটাইমস, এরকম কিছু একটা কিছু কিছু বই এরকম লেখা আছে। এটা একটু তাকে দেখতে পারেন, আওরঙ্গজেবকে একটু দেখলেন, জাস্ট গো থ্রু করবেন, এটাকে বেশি ভালো করে পড়ার দরকার নেই। বাট তিনি যে ফোর্ট উইলিয়াম দুর্গ যে নির্মাণ করেন তার আমল ইংরেজরা, এটা একটু পড়তে হবে যে আসলে ফোর্ট উইলিয়াম দুর্গ কার আমলে নির্মাণ করেন। এবং কলকাতা নগরীর পত্তন, যে পত্তনটা ঘটে, এটা আসলে তার আমলেই ঘটে। এবং ঢাকায় যে মীর জুমলা, যে ঢাকায় রাজধানী স্থানান্তর করে 1660 সালে বাংলার আবার রাজমহল থেকে, সেটা তার আমলে ঘটে। আপনার আসলে বেসিক বিউট 614 নম্বর পেজে আওরঙ্গজেবের আওরঙ্গজেব আমলে বাংলা, এই তিনটা যে ডেট, 1660, 1690 এবং 1700, এই জায়গাটা একটু ভালো করে পড়বেন, আর কিছু না। এবং দ্বিতীয় শাহ আলমটা পরে যেটা আছে সেটা হচ্ছে দ্বিতীয় শাহ আলম। দ্বিতীয় শাহ আলমে আপনারা পানিপথের তৃতীয় যুদ্ধ এবং এলাহাবাদ চুক্তি পড়লেই হবে। পানিপথের তৃতীয় যুদ্ধ একটু পড়বেন, এলাহাবাদ চুক্তিটা একটু ইম্পর্টেন্ট, এটা আপনারা পড়বেন। উত্তরপ্রদেশে ভারত উত্তরপ্রদেশে হয়েছিল এটা, এটা একটু পড়া দরকার। কারণ এটা আসলে তিনি কিছু টাকার বিনিময়ে ইংরেজদের কাছে বাংলা, বিহার, উড়িষ্যা এই দেওয়ানি প্রদান করেন, এবং যার মাধ্যমে বাংলা মোটামুটি ইংরেজদের হাতে যাওয়া শুরু হয়। এই ছিল আজকে। এবং দ্বিতীয় বাহাদুর শাহ ছিলেন 1857 সালে, যখন সিপাহী বিদ্রোহ হয়, এবং সেই আমলে তিনি এদেরকে সমর্থন জানানোর ট্রাই করেন, এবং তিনি চেষ্টা করেছিলেন তার আবার সেই আহ, মুঘল সাম্রাজ্য ফিরিয়ে আনার। বাট এখানে তাদের ব্যর্থ হয় এবং এতে তার পতন হয়, এবং তিনি শেষ স্বাধীন দ্বিতীয় স্বাধীন না, স্বাধীন বলা যাবে না, মানে মুঘল সম্রাট ছিলেন তিনি, শেষ মুঘল সম্রাট। এই ছিল এটা। এবং অন্যান্য কিছু তথ্য বেসিক ভিউ 615 নম্বর পেজে আপনারা একটু খেয়াল করে দেখবেন, কিছু তথ্য আছে, এগুলো একটু আপনারা পড়ে নেবেন। এই ছিল বিষয়। আজকে আমাদের ক্লাসে এখানে আমরা পড়া শেষ। এবং এখন আপনাদের সাথে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমরা কোয়েশ্চেন নিব। আর যদি আপনারা আমার সাথে একটু আগে আসেন, আপনারা যদি বেসিক ভিউর আহ 500 500 আহ 64 নম্বর পেজে, বা 500 পেজ, সরি 561 নম্বর পেজে আপনারা যদি একটু যান,
সেখানে দেখবেন বিগত বছরের কোয়েশ্চেন দেওয়া আছে, যেখানে আমি কোয়েশ্চেন হিসেবে একটু পড়ি, আপনারা খেয়াল করে দেখেন। বাংলার প্রাচীন সর্বপ্রাচীন জনপদ কি, সেটা এখানে উত্তর সহ আছে, ব্যাখ্যা আছে, আপনি একটু পড়লে বুঝবেন। পুন্ড্র, যেটা আমরা আসলে আমাদের ক্লাসে আমরা পড়া ট্রাই করেছি। কোন শাসকদের আমলে বাংলাভাষী অঞ্চল বাঙ্গালা নামে পরিচিত হয়, সেটাও আমরা পড়া ট্রাই করেছিলাম মুসলিম শাসকদের আমলে। দেখেন আপনারা যদি এখানে কোয়েশ্চেন গুলো একটু পড়েন, সব কোয়েশ্চেন তো আর ওই জায়গায় আজকে যা পড়ছি তার মধ্যে কাভারেজ করবেন, বাট অনেকগুলো কোয়েশ্চেন আছে, আপনারা পড়লে দেখবেন যে আমরা যা যা যে টপিক গুলো আপনাদেরকে বলেছি এই টপিক থেকে কোয়েশ্চেন আসি আসে। হয়তো আপনাদের এখানে বিজনেস সম্পর্কে উল্লেখ করে নাই, বাট বিজনেস এর যদি আপনারা ওইখানে বই পড়েন দেখবেন ওইখানে কিছু কোয়েশ্চেন আছে। সো এগুলোর মধ্যেই কোয়েশ্চেন থাকবে, আপনারা এগুলো পড়লে আমার মনে হয় প্রিপারেশন মোর দেন এনাফ, ভালো প্রিপারেশন হবে। এখন আপনাদের কারো কোনো কোয়েরি বা কোয়েশ্চেন বা এনি সাজেশন থাকলে আপনারা আমাকে আমার সাথে শেয়ার করতে পারেন, বা আপনাদের কারো কোনো কমেন্ট থাকলে আমি কমেন্ট করতে পারি। আপনাদের মধ্যে একজন হয়তো কোয়েশ্চেন করেছেন বেসিক ভিউর নতুন বইয়ের পৃষ্ঠা কি 604 কিনা। আমি আসলে দুঃখিত, আমার বইটা মনে হয় এই জাস্ট লেটেস্ট আপডেটেড, একটা আগের ভার্সনটা আমার সাথে মিলার কথা। আমার মনে হয় আপনার কাছাকাছি মিলে গেছে, মানে ওই পাশাপাশি, হয়তো এক দুই পেজ এদিক সেদিক। আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন বা কোনো কোয়েরি বা কোনো সাজেশন কিছু থাকে, আপনারা আমাকে আস্ক করতে পারেন, বা কোনো কোন কনফিউশন থাকলে আপনারা আমাকে বলতে পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভাইয়া, আপনি যে পড়ায় গেছেন, যদি কিছু মনে না করেন, মানে কিছু কিছু জায়গায় আমি ধরতে পারি না, এত দ্রুত গেছেন, আরেকটু স্লোলি গেলে আমাদের জন্য ভালো হয়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ আপু, তাহলে আমি ভাইয়া, নেক্সট টাইম আর ট্রাই। পাশাপাশি যদি আপনি ওই যে আমাদের তো আগে ভাইয়া দেখা যাইতেছে মানে প্রত্যেকটা টপিকের পরে পরে কিছু কিছু প্রশ্নগুলা সলভ করে, পাশাপাশি যদি আপনি কিছুটা মানে প্রশ্ন সলভ করে দেন, তাহলে দেখা যাইতেছে এক গেম এটা কেটে যায়। নয়তো একটা না ভাইয়া, মানে এত পরিমাণে হ্যাঁ, তথ্য আর কি মাথায় হ্যাং করে। বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে পারছি, থ্যাংক ইউ আপু। এখন ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম থেকে আপনাদের কোয়েশ্চেন এভাবে আলাপ করতে পারি। আমি আসলে একটু বলি, অ্যাড করি আসলে। আমি আপনাদেরকে আজকে যেহেতু একটু ওভারভিউ দিচ্ছিলাম, সো ওভারভিউর ক্ষেত্রে আমি ভাবতেছিলাম যে ধরেন আপনারা তো আর সাথে সাথে পড়তেছেন না, এখন হুট করে যদি আমি আবার কোয়েশ্চেনে চলে আসি, আপনারা কোয়েশ্চেন ওই যে টপিক না পড়ে কোয়েশ্চেন আসলে হয়তো কি করবেন, এই জন্য আমি হয়তো এটা জানি। এনিওয়েজ, নেক্সট টাইম ব্যাপারটাকে আমি খেয়াল রাখবো। থ্যাংক ইউ আপু। আচ্ছা, একজন আমাকে কোয়েশ্চেন করেছেন, কানিজ ফাতেমা আপু বোধহয়, যে এত তথ্য কিভাবে মনে রাখবেন। আসলে আপু হয়েছে কি, আহ, আপনাকে যে বললাম না কোনটা একটু বেশি ইম্পর্টেন্স দিবেন, আসলে কোনটা একটু জাস্ট গো থ্রু করবেন। গো থ্রু করাটা আসলে আপনি জাস্ট মনে রাখার জন্য একটু জাস্ট পড়ে গেলেন, মনে থাকলে তো থাকলো, আর না থাকলেও সমস্যা নেই। আর যেটা ইম্পর্টেন্স দিয়ে পড়ার জন্য বলছি যে আসলে ওইটা একটু বারবার পড়া ট্রাই করবেন, মানে একটু একটু ভালো করে পড়া ট্রাই করবেন। ধরেন আপনি আকবর সম্পর্কে পড়তে গেলেন, সো আকবর পড়ার সময় আপনি সম্রাট আকবরের সে বাংলা বর্ষপঞ্জি তার সময় প্রবর্তন হয়, তারপরে হচ্ছে তিনি তার আমলে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়, বা সম্রাট আকবরের তিনি ওই যে দিনী এলাহি, এই কতগুলো স্পেসিফিক কিছু জিনিস আপনাকে একটু মনে রাখতে হবে, এবং প্রয়োজনে আপনি পড়ার সময় একটু নোট ডাউন করবেন নিজের জন্য। আর আরেকটা বিষয় কি জানেন, আমি যখন পড়তাম না, পড়ার সময় আমি নিজেও খেয়াল করেছি যে এগুলো ইনফরমেশন না আসলে হুটহাট করে ধরে রাখা যায় না, আমাদের মানুষের হিউম্যান মেমোরি তো আসলে সব তো আর থাকবে না। তো আপনি কি করবেন, বারবার চেষ্টা করবেন, মানে একটা জিনিস একবার পড়ছেন এটাকে আবার রিভাইজ দিবেন, একটু একটু রিভাইজ দেওয়ার ট্রাই করলে ভালো হয়। ধরেন এই টপিকটি আপনি পড়তে গেছেন, সো আপনি যখন একবার পড়ে গেলেন, পরের বার এসে আবার এটাকে আবার একবার পড়লেন। আজকে পড়ছেন, এক সপ্তাহ পরে একবার একটু ওই যে প্রথমবার পড়ার সময় যেরকম টাইম নিয়ে পড়ছেন, পরের বার এত টাইম নিয়ে পড়েন না, জাস্ট দ্রুত পড়ে গেলেন। যেখানে আপনার আন্ডারলাইন করা বা মার্ক করা যে জায়গায় আছে, সেই জায়গাটা একটু আবার ভালো করে খেয়াল করেন যে আকবর সম্পর্কে এটা ছিল, আওরঙ্গজেব সম্পর্কে এটা ছিল, মুঘল সম্রাটদের সম্পর্কে এই ছিল, সব বাহাদুর দ্বিতীয় বাহাদুর সম্পর্কে এই ছিল, এরকম আর কি। হ্যাঁ, আমার এরকম হলে দেখেন ইমপ্রুভ হবে, আশা করি। আপনাদের আর কারো কোনো কোয়েশ্চেন বা কোনো কোয়েরি কিছু থাকলে শেয়ার করতে পারেন। আর আমার মনে হয় যেটা পরের ক্লাস থেকে আসলে
কোয়েশ্চেন তো থাকে আপনাদেরকে, যে আজকে আমি যেভাবে আপনাদের সাথে শেয়ার করলাম টপিক গুলো কিভাবে কিভাবে পড়বেন বা কোন কোন টপিকটা পড়বেন। যদি স্কোপ থাকতো যে আসলে পরের ক্লাসে 5টা মিনিট আপনাদের এখান থেকে কোয়েশ্চেন করা যেতে পারতো, যে আপনারা কমেন্টে সবাই আনসার দিবেন, তাই ইট উইল বি বেটার। আমি বুঝতে পারতাম যে আসলে আপনারা কে কিভাবে পড়তেছেন। মানে আপনারা কিন্তু তখন আপনাদের নিজেদের মনে হতো যে না, আমি আজকে যা ক্লাস করলাম তা যেটা আমি একটু পড়িনি, পড়ে মানে একটু পড়ার প্রতি স্পিরিট থাকবে আপনাদের হয়তো, আই থিঙ্ক। ভাই আপনি কোশ্চেন করতে পারেন, মানে পরবর্তী ক্লাসে আপনি ক্লাসে 5 মিনিট আগে কোশ্চেন করতে পারেন। কারণ রাকিব ভাই অনেক সময় আচ্ছা, কোশ্চেনিং একটা রাখে। আচ্ছা, ঠিক আছে, তাহলে পরের ক্লাসে আমি আজকে যা পড়াইছি সেগুলোর উপর কোয়েশ্চেন করবো আপনাদেরকে। কি ভাই, আবার নিজে পড়লেও কোনো কনফিউশন আসলে আমরা নেক্সট ক্লাস জিজ্ঞেস করতে পারবো। হ্যাঁ, শিওর, শিওর, শিওর। থ্যাংক ইউ। তাহলে কি আজকে আমাদের ক্লাস কি এখানে শেষ করে দিব? হিমেল ভাই কি শুনতেছেন আমার কথা?